হ্যালো। আসসালামু আলাইকুম। আমরা আগামী 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত আমরা আজকে চেস্ট এক্স-রে ফর চিলড্রেন বেসিকটা পড়বো আর কি। তো আসলে এখন করোনা বা এই প্রাদুর্ভাবে আমাদের অনেক চিকিৎসক বন্ধু ইতিমধ্যে শহীদ হয়েছেন, অনেকে এখনো আক্রান্ত হয়ে বিভিন্ন হসপিটালে আসেন। তো সবার আগে আমরা তাদের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে যারা মৃত্যুবরণ করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত আরোগ্য লাভ করে আমি আমার আজকের বক্তব্য শুরু করছি। আমরা শরীরের যে কোনো জায়গায় কিন্তু রোগ নির্ণয়ের জন্য খুব কমনলি যে পরীক্ষাটা করা হয় সেটা হলো একটা এক্স-রে। তো এই এক্স-রে শরীরের অন্য জায়গায় সেটা রিড করতে যতটা না সমস্যায় পড়তে হয়, কিন্তু যখন সেই এক্স-রেটা চেস্ট হয় তখন কিন্তু নানাবিধ একটা টেকনিক্যাল প্রবলেমসের মধ্যে পড়তে হয় এবং অনেক সময় ইন্টারপ্রিটেশনে গোলমাল হয়। সেই গোলমাল এড়ানোর জন্যে যতটুকু এড়ানো সম্ভব সেটার জন্য আজকে আমাদের এই আলোচনা, এবং আমরা খুব বেসিক জিনিস আলোচনা করব। তো এক্স-রে চেস্ট আমাদের খুব কমনলি একটা ইনভেস্টিগেশন, কারণ মানুষের শরীরে যত রকম রোগ ব্যাধি হয় তার প্রায় 60% হলো রেসপিরেটরি সিস্টেম রিলেটেড ইলনেস। তো সেই রেসপিরেটরি ট্র্যাক্ট ইলনেসের ভিতরে সব থেকে বাচ্চাদের যে প্রবলেমসটা নিয়ে তারা সাফার করে তারা হলো নিউমোনিয়া। এবং 2009 সালে আমরা সমস্ত বাংলাদেশের 40টা হসপিটালে একটা সমীক্ষা চালিয়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে 65% of the illness for bringing the children in the hospital are related to respiratory illness. এবং সেই রেসপিরেটরি ইলনেস এর মধ্যে সব থেকে কমন হলো ব্রঙ্কিওলাইটিস, নেক্সট হলো নিউমোনিয়া, অ্যান্ড থার্ড কমন হলো অ্যাজমা। এই তিনটে হলো লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে, ইনফ্লামেশনের মধ্যে সব থেকে কমন। এছাড়া আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে। তাহলে সেই রোগগুলো ডায়াগনোসিস করার জন্য চেস্ট এক্স-রে ইজ এ মোস্ট কমনলি আস্কড ইনভেস্টিগেশন। সেকেন্ড হলো, এই যে এক্স-রেটা আমরা করি, এই এক্স-রে থেকে ভালো কমেন্ট, ভালো ইন্টারপ্রিটেশন এটা পাওয়ার জন্য তিনটা জিনিস আমাদের দরকার হয়। তার একটা হলো হাউ ইজ দ্য টেকনিক্যাল কোয়ালিটি অফ দ্য ফিল্ম। 2 নম্বর হলো যে সমস্ত ফিজিওলজিক্যাল ভ্যারিয়েশন একটা রিপোর্টকে ইনফ্লুয়েন্স করে সেগুলো আমাদের কনসিডার করা দরকার। আর 3 নম্বর হলো আমরা যদি সিস্টেমেটিক্যালি এই এক্স-রেটা রিড করি তাহলে কিন্তু আমাদের মিস্টেকস কম হবে এবং আমাদের যে কমেন্টটা আসবে সেটা অনেকটা অ্যাজ ক্লোজলি অ্যাজ ট্রু রিপোর্ট আমরা পেয়ে যাব। তো আজকের এই সেশনের অবজেক্টিভ যেটা হবে সেটা আমরা আশা করব যে অ্যাট দ্য এন্ড অফ দিস সেশন দি লার্নার্স যারা আপনারা আমার সাথে আছেন তারা ইউ উইল বি এবল টু read the chest X-ray of the children as confidently and systematically as possible. Second, আমরা আশা করব you will be able to assess the technical quality of the film which may influence the report observation. 3 নম্বর হলো you will be able to interpret the variations of findings in different projections. সেই প্রজেকশন গুলো হয়তো AP projection or PA projection or lateral projection or any other projections. And finally, you will be able to differentiate different pathological lesions in X-ray film. So having these 4 objectives in mind, আমরা এখন শুরু করি। তো এখানে দুটো X-ray film আছে, একটা হলো frontal projection on the left side and this is the lateral projection. এই ফ্রন্টাল প্রজেকশনের ভিতরে আমরা একটু রিক্যাপিচুলেশন করি যে এখানে আমরা দেখতে পাচ্ছি বনি স্ট্রাকচার আছে, এয়ারওয়ে রিপ্রেজেন্টেড বাই দি এয়ার কলাম, তারপরে হলো ভার্টেব্রাল কলাম আছে,
রিপস আছে, লাং ফিল্ডস আছে, হাইলাম আছে, তারপরে কার্ডিয়াক শিরোট আছে, এবং ডোমস অফ দ্য ডায়াফ্রাম অ্যান্ড দেয়ার অ্যাঙ্গেলস আছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সাব ডায়াফ্রামেটিক গ্যাস। তো এর ভিতরে আমরা দেখছি যে কিছু হলো হোয়াইট স্ট্রাকচার। এই হোয়াইট স্ট্রাকচারগুলো কিন্তু অ্যাকচুয়ালি বোনস, এবং এই হাড়টাও কিন্তু আমাদের হোয়াইট দেখতে পাচ্ছি, এবং এই যে ডায়াফ্রামের যে মাসেল সেটাও কিন্তু হোয়াইট, আর বাকি যে জিনিসটা আছে সেগুলো ব্ল্যাকিশ। আর এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আমাদের খেয়াল করা দরকার, সেটা হলো ইন্টারথোরাসিক যে সমস্ত স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলো কিন্তু একটা আরেকটার সাথে খুব ক্লিয়ারলি ডিফারেন্সিয়েট করা যায়। যেমন আমরা এখানে কার্ডিয়াক মার্জিনটা, আউটলাইন্সটা সুন্দর বুঝতে পারছি, ক্লিন কাট। এখানে লেফট ডোম অফ দ্য ডায়াফ্রামের সাথে হার্টের যে যে মিলটা, সেখানেও কিন্তু আমরা একটা ডিফারেন্সিয়েট করতে পারছি। আবার অন দ্য রাইট সাইড সেখানে ডোমস অফ দ্য ডায়াফ্রাম ফ্রম দ্য অ্যাডজাসেন্ট লাং টিস্যু, সেটাও কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি। সুতরাং মোদ্দা কথা হলো দ্য ইন্ট্রাথোরাসিক স্ট্রাকচারস আর ক্লিয়ারলি ডিমার্কেটেড, এবং এই ডিমার্কেশনগুলো ক্লিন কাট, এবং এখানে কোনো অ্যাম্বিগুইটি নাই। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার, এটা আমরা পরে আলোচনা করব। ল্যাটারাল ফিল্মে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ট্রাকিয়া, এয়ারওয়ে, দিস ইজ দ্য হাইলাম, এবং হাইলামের পরে মিডিল তিনটে মেডিস্টেনাম, অ্যান্টেরিয়র মেডিস্টেনাম, মিডিল মেডিস্টেনাম অ্যান্ড পোস্টেরিয়র মেডিস্টেনাম। তো মিডিল মেডিস্টেনাম ইজ অকুপাইড বাই দি হার্ট অ্যান্ড গ্রেট ভেসেলস। অ্যান্টেরিয়র মেডিস্টেনাম যেটাকে আমরা বলছি রেট্রোস্টার্নাল স্পেস, ব্ল্যাকিশ এরিয়া, এখানে লাংসের টিস্যু দেখা যাচ্ছে। আর আরেকটা হলো রেট্রো কার্ডিয়াক এরিয়া, যেখানে আমরা একটু লাংস দেখতে পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডজাসেন্ট ভার্টেব্রাল বডিজ অ্যান্ড দেয়ার ইন্টারভার্টেব্রাল ডিস্ক। তাহলে এইটা আমরা একটু রিক্যাপিচুলেশন করি, আমরা জানি, তারপরেও একটু আজকের আলোচনার সাথে এটা একটু মনে করার দরকার। নেক্সট হলো যে আমরা এক্স রে করি দুইটা ভাবে, একটা হলো ফ্রন্টাল প্রজেকশন। সেই প্রজেকশনটা অ্যাডাল্টে যেমন আমরা করি পিএ ভিউ, অর্থাৎ পিছন দিক থেকে লাইট বিমটা আসে, সামনে ক্যাসেট থাকে, এটা পিএ ভিউ। কিন্তু কখনো কখনো অ্যাডাল্ট পপুলেশনের যারা খুবই মরিবান্ড, যারা দাঁড়াতে পারেন না, তাদের কিন্তু এপি ভিউ করতে হয়, কারণ শোয়ানো অবস্থায় করতে হয়। সেক্ষেত্রে এপি ভিউ মানে সামনের দিক থেকে সোর্স অফ রে আসে এবং পিছনে তার ক্যাসেটটা থাকে। তো এই দুটো হলো ফ্রন্টাল প্রজেকশন, আর দিস ইজ দ্য ল্যাটারাল প্রজেকশন। ল্যাটারাল প্রজেকশন আমরা একটু আগেই বলছিলাম, দিস ইজ দ্য মিডিল মেডিস্টেনাম occupied by the heart and great vessels. This is retrocardiac area, retroesternal area, and this is retrocardiac area. তো এই রিক্যাপিচুলেশনের পরে আমরা নেক্সট যাই। এই রিক্যাপিচুলেশনের পরে আমাদের যে জিনিসটা দরকার, দেখেন আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে দেখি যে আমরা সব সময় এক্স রেটা কিন্তু ওই জানলার সামনে যে সূর্যের আলোতে দেখি। আমাদের কাছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা unaccustomed to read the film using a view box. সুতরাং আমাকে এখানে মনে রাখতে হবে, এই এক্সট্রাটা দেখে আমি একটা কমেন্ট করব, এবং সেই কমেন্টটা যদি ভালো হতে হয়, সেই কমেন্টটা যদি অ্যাকসেপ্টেবল হতে হয়, তাহলে এই জানলার সামনে দাঁড়িয়ে ওই এক্সট্রাতে কমেন্ট করাটা ঠিক হবে না। সেই জন্য আমাদের যেখানে আমাদের ক্লিনিক্যাল সাইট আছে, আইদার ইন ওয়ার্ড আছে, অথবা চেম্বার আছে, অথবা ক্লাসরুম আছে, সেখানে অন্যান্য অনেক সুবিধার সাথে সাথে জন্য একটা গুড কোয়ালিটি ভিউ বক্স থাকে, যেখানে আমরা এই ফিল্মটা লাগিয়ে অত্যন্ত সুন্দরভাবে দেখতে। সো ইটস এ প্রি রিকুইজিট, এবং এটা কিন্তু আমাদের থাকতেই হবে। সেকেন্ড হলো যে এক্সরেটা হবে, সেই এক্সরেটার কিন্তু একটা আইডেন্টিটি থাকা উচিত। অনেক ক্ষেত্রে এই আইডেন্টিটি থাকা না থাকার জন্য এবং ভুল করার জন্য একটা লেফট সাইডটাকে রাইট সাইডে, রাইট সাইডটা লেফট সাইড হয়। অনেক সময় পেশেন্টের নাম, বয়স ইত্যাদিতে লেখা থাকে না, তো এবং ডেট অফ এক্সপোজার, এই জিনিসটা কিন্তু থাকা খুবই জরুরি। তারপরে টেকনিক্যাল কোয়ালিটি, যেটা নিয়ে আমি আলোচনা করব, তো সেটা হলো একটা টেকনিক্যাল কোয়ালিটি হলো যে অনেক সময় আমরা যখন এক্স রে করি তখন কিন্তু আমাদেরকে যারা অ্যাডাল্ট, যারা কথা শুনে, তাদেরকে কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া হয় বিফোর দ্য এক্সপোজার, যে বলা হয় আপনি সোজা হয়ে দাঁড়ান, থুতনিটা একটা জায়গায় রাখতে বলা হয়, তারপরে হাত দুটো কোমরে বেঁধে তারপরে সেটা মানে আউটসাইডে থোরাসিক নেওয়া হয়, তারপরে বলা হয় যে আপনি জোরে নিঃশ্বাস নিয়ে বন্ধ করেন, তারপর ছাড়েন। এরকম অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া হয়। এখানে কিন্তু খেয়াল করতে হবে
যে বাচ্চারা কিন্তু এই ইনস্ট্রাকশন কিন্তু বোঝেও না এবং তাদেরকে দিলে তারা ফলো করে না। সুতরাং এখানে এই বিষয়গুলো কিন্তু একটু চ্যালেঞ্জিং। সুতরাং টেকনিক্যাল কোয়ালিটি অফ দ্য ফিল্ম নির্ভর করে যে এই পেশেন্টটা এক্স রে ফিল্ম নেওয়ার সময় সে কি সত্যি সত্যি ঠিক মতো যেভাবে আইডিয়ালি দাঁড়ানো উচিত সেইভাবে দাঁড়িয়েছিল নাকি সে ঘুরে গেছিল, অনেক সময় মোড়ামুড়ি করে ঘুরে যায়। সেকেন্ড হলো হাউ ইজ দ্য এক্সপোজার অর পেনিট্রেশন, and number 3 হলো depth of penetration. These are the 3 important parameters that we should be looking to consider the technical quality of the film before making any comments while reading it. তো আমরা দেখি রোটেশন অথবা সেন্টারিং বলতে আসলে আমরা কি বুঝি এই টেকনিক্যাল কোয়ালিটি। আমরা একটা কেস নিয়ে দেখি। দিস চাইল্ড 12 months of old boy who presented with shortness of breath, ট্যাকিকার্ডিয়া, এবং এটার জন্য হি ওয়াজ রিফার্ড ফর ফার্দার ইভালুয়েশন। এবং আমরা একটা এক্স রে করলাম। আমরা এক্স রেতে অ্যাকচুয়ালি কি দেখতে পাচ্ছি? ইজ ইট নর্মাল? আমার মনে হয় যে আমরা দেখতে পাচ্ছি যে লেফট হেমিথোরাক্স ইজ ফুললি অর নিয়ারলি ফুললি অকুপাইড বাই দ্য কার্ডিয়াক শ্যাডো। সুতরাং যে কেউ এটাকে কিন্তু কার্ডিওমেগালি বলতে পারেন, এটা একটা হতে পারে। তো দেখি তারপরে এই এক্সরেটা যখন আবার ওই একই পেশেন্টে করা হলো, ভালোভাবে ধরে করার পরে দেখা গেল এইরকম একটা শ্যাডো আসছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? আগে যে এক্সরেটা করেছিলাম নর্মালি একটা হার্টের যে পজিশন সেটা মেডিস্টামে 1/3 থাকে রাইট সাইডে অ্যান্ড 2/3 থাকে লেফট সাইডে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি হার্টের কোনো পোর্শনটা কিন্তু রাইট সাইডে নাই। অর্থাৎ এই পেশেন্টটা কিন্তু যখন ফিল্ম নেওয়া হয় তখন তো সে কিন্তু বাম দিকে ঘুরে গেছে। বাম দিকে ঘুরে যাওয়াতে তার টোটাল লাং শ্যাডোটা মানে লেফট হেমিথোরাক্সে চলে গেছে। সো এই এক্সরেটা দেখে যদি কেউ কার্ডিওমেগালি হিসেবে কমেন্ট করেন তাহলে কিন্তু ভুল হবে। সুতরাং বিফোর মেকিং ইন কমেন্ট আমাদের এখানে দেখতে হবে whether the patient was in normal position or was in rotation। তো সেইটা মানে যতটুকু মিনিমাইজ করা সম্ভব সেখানে করার পরে দেখা গেল যে এখানে আর এখন কার্ডিওমেগালি মনে হচ্ছে না। তো সুতরাং প্রবলেমস হলো রোটেশন। আমরা এখন কিভাবে এটা রোটেশন করব? যখন আমরা ফিল্ম রিড করব তখন আমরা এইভাবে একটা মিড লাইন কি করব, এক্সটার্নাল মিড লাইন আমরা আইডেন্টিফাই করব along the thoracic 4 and 5 level। এখানে যদি আমরা যেটা আমরা হলুদ দাগ দিয়ে এখানে দেখিয়েছি, তারপর আমরা খুঁজে বের করব the external end of the clavicles। যদি আমরা দেখি যে both the external ends of the clavicle are equidistant from the midline, তাহলে আমরা বলবো যে পেশেন্ট ইজ ইন রাইট পজিশন, সে রোটেশনে নাই। তো এইটা আমরা করে দেখতে পারি। অথবা একই সাথে অনেক সময় অ্যান্টেরিয়র রিব এন্ডস, এটা যদি ডায়াফ্রাম থেকে ডোমস অফ দ্য ডায়াফ্রাম থেকে ইকুইডিস্টেন্স থাকে তাহলে আমরা বুঝতে পারবো। তবে কমনলি আমরা উপরের ক্রাইটেরিয়াটা ফলো করি টু অ্যাসেস ওয়েদার দি পেশেন্ট ইজ ইন নর্মাল পজিশন অর ইজ ইন রোটেশন। তাহলে আমরা বিফোর মেকিং এনি কমেন্টস আমরা অ্যাটলিস্ট এই জায়গাটা আমরা দেখবো মিডিয়াল এন্ড অফ দ্য ক্লাভিকল অর ইস্টার্নাল এন্ড অফ দ্য ক্লাভিকল, তার পজিশন এবং সেটা কিভাবে আসে, তারপরে আমরা কমেন্ট করবো। সো দিস ইজ রোটেশন। সেকেন্ড, হাউ ইজ দ্য এক্সপোজার অর পেনিট্রেশন। এখানে একটা কেস আমরা দেখলাম যে ফাহাদ, এই বাচ্চাটার বয়স 2 বছর, হি ওয়াজ প্রেজেন্টেড উইথ ড্রাই কাফ অ্যান্ড লো গ্রেড ফিভার ফর 2 weeks অ্যান্ড প্রেজেন্টেড উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস। ফর ফার্দার ইভ্যালুয়েশন আমরা এক্সরে করলাম। আমরা এই এক্সরেতে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো বোথ দ্য লাং ফিল্ডস, এটা কেমন যেন একটা কালো ব্ল্যাকিশ, এবং সেখানকার লাং ফিল্ডস এর মধ্যে যে সমস্ত ব্লাড ভেসেল গুলো দেখা যাওয়ার কথা সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না। যদিও হার্টের পজিশন যে 1/3 অন দ্য রাইট সাইড, 2/3 অন দ্য লেফট সাইড, এবং কার্ডিওমেগালি আমাদের কাছে মনে হচ্ছে না। ডোমস অফ দ্য ডায়াফ্রাম এটা স্লাইটলি অ্যাবভ অন দ্য রাইট সাইড দ্যান দ্যাট অফ দ্য লেফট সাইড, সবই ঠিকই আছে। কিন্তু আমরা এখানে এই জায়গাটা দেখে অনেক সময় ভুল হতে পারে যে আমরা অনেক সময় যখন ব্রঙ্কিওলাইটিসের এক্সরে দেখি যেখানে এয়ার ট্র্যাপিং হয় সেখানেও কিন্তু এরকম কালো শ্যাডো পাই, কিন্তু সেখানে কিন্তু তাহলে কি এটা ব্রঙ্কিওলাইটিস, একটা বিষয় আসতে পারে। তো এখানে আমরা তাহলে দেখি
যে লাং ফিল্ডস ব্ল্যাকিশ, নো ভাস্কুলার মার্কিং অ্যান্ড নো লেশনস আর ভিজিবল। তো এটা কি, এটা এক্সরেটা তাহলে কিন্তু যে এক্সপোজারটা নেওয়া হয়েছে সেই এক্সপোজারে কিছু একটা ত্রুটি থাকতে পারে। হোয়াট ইজ দ্যাট ত্রুটি? ইট ইজ ওভার পেনিট্রেশন। তাহলে যদি ওভার পেনিট্রেশন হয় তাহলে কিন্তু সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আমাদের পক্ষে কিন্তু এই এক্সরে দেখে কমেন্ট করা ভুলে যাবে। অনেকে হয়তো এটাকে দেখে কমেন্ট করে দিতে পারেন এটা কেস অফ অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, এরকম একটা কমেন্ট করে দিতে পারেন, কিন্তু সেটা কিন্তু সঠিক হবে না। আরেকটা কেস আমরা দেখি, দিস Ibrahim, 2.5 years of age, he again presented with dry cough and fever for 10 days and dyspnea. আমরা তার ইভালুয়েশনের জন্য একটা এক্সরে করলাম। এই এক্সরেটাতে আমরা কি দেখতে পাচ্ছি? এই এক্সরেটা দেখে মনে হচ্ছে যেন সমস্ত জায়গাটার জন্য একটু বেশি বেশি সাদা। এখানে ভাস্কুলার মার্কিস ইন বোথ দ্য লাং ফিল্ডস আর ভেরি প্রমিনেন্ট। এখানে বেশ ভালো মনে হচ্ছে যেন ভাস্কুলারিটি খুব অ্যাক্সেন্সুয়েট হয়ে গেছে। ডায়াফ্রামসের ডমস ভালো আছে, অ্যাঙ্গেলস গুলো ক্লিয়ার আছে, এবং অনেকে মনে করতেন হার্ট মার্জিনটা খুব প্রমিনেন্ট, হ্যাঁ এরকম প্রমিনেন্ট। তো এখানে দেখা যাচ্ছে। তো দেখি তাহলে কি দেখা গেল, যে দিস এক্সরেস লুকিং হোয়াইট। এটা কি কার্ডিওমেগালিন? না, মনে হয় না কার্ডিওমেগালিন। ব্লাড ভেসেল গুলো খুবই প্রমিনেন্ট। ভার্টেব্রাল কলাম আমরা এখানে কিন্তু বুঝতে পারছি না। তাহলে আগের এক্সরেটা যেটা ওভার পেনিট্রেশন ছিল সেখানে আমরা লাং ফিল্ডস পড়তে পারছিলাম না, আর এখানে কিন্তু লাং ফিল্ডস পড়তে পারছি, বরং বেশি পড়তে পারছি, কিন্তু যে মেডিস্টিনাম এন্ড ভার্টেব্রাল কলাম সেখানে কিন্তু কোনো ভালোভাবে আমরা ডিস্টিং করতে পারছি না। তাহলে এই এক্সরেটাও কিন্তু মানে ইট ইজ নট গুড, যেহেতু আমরা সব স্ট্রাকচার ভালোভাবে যেভাবে পাওয়া উচিত সেভাবে আমরা পাচ্ছি না। তাহলে হোয়াট ইজ দি প্রবলেম? দিস প্রবলেম আন্ডার পেনিট্রেশন। তো এই অবস্থায় আমরা যদি এটাকে আমাদের এই প্যারামিটার্স গুলো যদি কনসিডারেশনে না আনি, তাহলে অনেক সময় কিন্তু আমরা লিখে দিতে পারে একটা রিপোর্ট আমরা করে দিতে পারি, কিন্তু সেই রিপোর্টটা কিন্তু সঠিক হবে না। তো তাহলে আমাদের কি করতে হবে, যে আমরা হাউ উইল অ্যাসার্টেন দ্যাট দি পেনিট্রেশন ইজ অপটিমাম। তাহলে দেখি হোয়াট ইজ দ্য কারেক্ট পেনিট্রেশন। এখানে আমরা দেখি এই যে এক্সরেটা, এখানে এক্সরে কিন্তু বোর্ড, লাং ফিল্ডস, মেডিস্টিনাম, ডায়াফ্রামের ডমস, অ্যাঙ্গেল সব কিছু কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। তাহলে ক্রাইটেরিয়াটা কি, যে হোয়েনেভার দি ভার্টেব্রাল বডিজ অ্যান্ড দ্য রিমেনিং ইন্টারভার্টেব্রাল ডিস্ক, এই যে ইন্টারভার্টেব্রাল ডিস্ক কিন্তু এটা কার্টিলেজ, তো এখানে কিন্তু কালো কালো দেখা যায়। আর যে ভার্টেব্রাল ডিস্ক যেটা হলো বনি ম্যাট্রিক্স থাকে সেটা কিন্তু সাদা দেখা যায়। তাহলে এই যে সাদা এবং কালো, সো ভার্টেব্রাল বডিজ অ্যান্ড দ্য রিমেনিং ইন্টারভার্টেব্রাল ডিস্ক, এইটা যদি T8, 9, 7, 8, 9 এই এরিয়াতে যদি আমরা কার্ডিয়াক শ্যাডোর ভিতর দিয়ে রিড করতে পারি, ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমাদের বুঝতে হবে যে এই পেনিট্রেশনটা সঠিক। তাহলে আমরা যখন এক্সরে রিড করব তখন কিন্তু আমরা এই বিষয়টাও কিন্তু আমরা খেয়াল করব বিফোর মেকিং এনি কমেন্ট। বুঝতে হবে কমেন্ট করা কিন্তু টুথপেস্টের মতো, টুথপেস্ট যখন একবার বেরিয়ে যায় এটা কিন্তু আর ওই টিউবের ভিতরে ঢুকানো যায় না। ঠিক একইভাবে আপনার আমার মুখের থেকে যদি একটা কথা বেরিয়ে যায় সেটা কিন্তু আবার আমরা মুখের ভিতরে ফিরিয়ে নিতে পারবো না। সুতরাং বিফোর মেকিং এনি কমেন্টস উই শুড বি ভেরি কশাস, হ্যাঁ, এবং আমরা উই শুড কনসিডার এভরিথিং বিফোর মেকিং এনি কমেন্টস। 3 নম্বর যেটা ছিল ডেপথ অফ ইন্সপিরেশন। এখানে আমরা একটা কেস সিনারিও দেখি। এই যে একটা এক্সরে আমরা করেছি এই বাচ্চাটার, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে লাং ফিল্ডস আছে ভালো, ডায়াফ্রামের ডোমসও আছে ভালো, ভাস্কুলার মার্কিংস দেখা যাচ্ছে। তবে এই যে কার্ডিয়াক শিলট যেটা, এই কার্ডিয়াক শিলটটা ইট সিমস টু বি এনলার্জ। তাহলে কি কার্ডিওমেগালিতে ভুগছে? এটা একটা প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা দেখি যে এইটা আমাদের একটা প্রশ্ন আসছে। সেকেন্ড হলো, যখন আমরা এই পেশেন্টটাকে দেখলাম যে এর রিপ গুলো কাউন্ট করলাম কনসিডারিং উইথ দ্য ডোমস অফ দ্য ডায়াফ্রাম, পার্টিকুলার রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম, এর সাথে যখন কনসিডার করলাম তখন আমরা প্রত্যেকটা সাইডে কিন্তু একটা রিবের অ্যান্টেরিয়র এন্ড এবং পোস্টেরিয়র এন্ড দুটোই আমরা দেখতে পাই। তো আমরা যখন অ্যান্টেরিয়র এন্ড কাউন্ট করলাম তো দেখা গেল যে এটা ডোমস অফ দ্য ডায়াফ্রাম ইজ ইন দ্য লেভেল অফ দ্য 5th রিব অ্যান্টেরিয়রলি, এবং পিছনের দিকে যে দেখা যায় এটা 1, 2, 3, 4, 5, 6 করে দেখা গেল এটা 6th রিব। তাহলে এই যে মানে ডোমস অফ দ্য ডায়াফ্রাম ইজ হাই আপ,
এই হাই আপ হয়েছে, কিন্তু কেন হয়েছে? বিকজ অফ পুয়ার ইন্সপিরেশন। তাহলে ওই যে আমরা একটু আগে বলছিলাম যে যখন এক্সরে করা হয়, যখন টেকনিশিয়ান সাহেব আমাদেরকে বলেন আপনি জোরে নিঃশ্বাস নিয়ে দমটা ধরে রেখে যখন ফিল্মটা নেওয়া হয়, এক্সরেটা নেওয়া হয়, তারপরে বলেন এখন দম ছাড়েন, উনি কিন্তু আমাদেরকে গাইড করেন যে আপনি বুক ভরে নিঃশ্বাস নিয়ে দমটা বন্ধ রাখেন, অর্থাৎ ফুল ইন্সপিরেশন। তারপরে এক্সরেটা নেওয়া হয়ে যাওয়ার পরে উনি তখন বললেন এখন দম ছাড়েন, তার মানে শেষ। তো সেই জিনিসটা কিন্তু আমরা যদি কনসিডার না করি তাহলে কিন্তু এই ধরনের এক্সরে কিন্তু এরকম আসবে। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে এটাকে কার্ডিওমেগালি হিসেবে আমরা ডেজিগনেট করতে পারি। তো তাহলে সামটাইমস পুয়ার ইন্সপিরেশন ইন অ্যাডিশন টু কার্ডিওমেগালি গিভস এ রং ইমপ্রেশন। এরকম অনেক সময় এই পুয়ার ইন্সপিরেশনের জন্য লাংসের যে ব্লাড ভেসেলগুলো, এই বেজাল এরিয়াতে এই ব্লাড ভেসেলগুলো অনেক সময় এই ধরনের একটা হেজি শ্যাডো দিতে পারে, যেটা অনেক সময় আমরা কোনো প্যাথোলজিক্যাল লেশন হিসাবে খেয়াল করি। কিন্তু এখানে একটা জিনিস এখন মনে রাখেন, এই যে রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম ইজ ভেরি ক্লিন কাট ফ্রম দি অ্যাডজাসেন্ট শ্যাডো। যদি প্যাথোলজি হয় তাহলে এই ক্লিন কাট মার্জিনটা কিন্তু থাকবে না, সেটা আমরা একটু পরেই আলোচনা করব। পরে আর একটু ভালোভাবে তখন দেখা গেল এই শ্যাডোটা নাই, তাহলে ওপাসিটি ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম এ ডিপ ইন্সপিরেশন। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে ফুল ইন্সপিরেশনটা কিন্তু ইজ ম্যান্ডেটরি বিফোর মেকিং এ ভেরি গুড ফিল্ম। তো সেটা এরকম যদি থাকে, যদি অ্যাডিকুয়েট ইন্সপিরেশন কেউ নেয় তাহলে আমরা অ্যান্টিরিয়রলি দি ডায়াফ্রাম ডোম শুড কোইনসাইড উইথ দ্য 6th rib এবং পোস্টেরিয়রলি কিন্তু 9th rib, এটার সাথে এইটা হলো স্ট্যান্ডার্ড। তো এখানে তাহলে অ্যাডিকুয়েট ইন্সপিরেশনটা কি বললাম যে whenever inspiration brings hemi diaphragm particularly on the right side at the level of anterior end of the 6th rib or posterior end of the right rib 9th rib, তখন আমরা বুঝবো যে তার ইন্সপিরেশনটা অ্যাডিকুয়েট হয়েছে। আর এটা যদি না হয়, যদি কোনো সময় এর থেকে বেশি হয় অথবা কম হয়, তাহলে এক্সরে কোয়ালিটিটা কিন্তু ঠিক মতো হবে না, এবং সেক্ষেত্রে আমাদের ইন্টারপ্রিটেশন এবং কমেন্টটা কিন্তু কিছুটা কি হতে পারে, ভুল হতে পারে। সুতরাং বি কেয়ারফুল। তো এখানে একটা এক্সরে আর একটা এক্সরে দেখি আমরা। This baby 4 months of age was presented with cough, low grade fever and dyspnea, এবং তার একটা এক্সরে করে দেখা গেল যে এখানে কি দেখতে পাচ্ছি আমরা যে both the lung fields are blackish and both the domes of the diaphragm has been pushed down. Cardiac silhouette is normal. এখানে ছাড়া অ্যাঙ্গেলস সব অ্যাঙ্গেলস এটা ওটা সবই ক্লিয়ার, এবং ট্রাকিয়াও সেন্ট্রাল, তার কোনো সমস্যা। তাহলে এখানে দেখতে পাচ্ছি both lung fields are blackish and over distended, as well as both the diaphragms are pushed down. তাহলে এটাকে বলা হয় হাইপার ইনফ্লেশন অ্যান্ড হাইপার ট্রান্সলুসেন্সি। ট্রান্সলুসেন্সি মানে বেশি কালো এবং বেশি বড় লাংসে হেমিথোরাক্স। তাহলে এইটা দেখা যায় যখন আমরা রিপ কাউন্ট করলাম, তখন দেখা গেল রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম ইজ কোইনসাইডিং উইথ দ্য 10th rib, which is supposed to coincide with the 9th rib. তাহলে কি হলো, এই পেশেন্টটা কিন্তু হাইপার ইনফ্লেটেড। তাহলে হাইপার ইনফ্লেশনও কিন্তু আমাদের কখনো কখনো আমাদের রিপোর্টকে বাধাগ্রস্ত করতে পারে। তাহলে লার্নিং পয়েন্টটা কি হলো যে the right dome of the diaphragm if positioned below this landmark of 9th rib and the back as 6th rib and front, তাহলে তার নিচে যদি যায় তাহলে আমরা তাকে বলবো হাইপার ইনফ্লেশন, এবং যদি এই ল্যান্ডমার্কের উপরে যদি থাকে তাহলে আমরা বলবো পুয়ার ইন্সপিরেশন। তো এই জিনিসটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে ডিউরিং ইন্টারপ্রিটেশন অফ এ চেস্ট এক্সরে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মেকিং এনি কমেন্টস। তাহলে আমরা এই পর্যন্ত যদি সামারাইজ করি, তাহলে টেকনিক্যাল কোয়ালিটি সম্পর্কে যদি আমরা বলি যে বিফোর কমেন্টিং on any findings, please do review key whether the patient is in rotation or shake is center e ase kina, number 1. Number 2, how was the exposure? Exposure ta
অপটিমাম হয়েছে কিনা, ওভার পেনিট্রেশন আন্ডার পেনিট্রেশনের ধাক্কায় পড়েছে কিনা। অ্যান্ড নাম্বার 3 ইজ ডেপথ অফ ইনস্পিরেশন, অ্যাডিকুয়েট ইনস্পিরেশন, সেটা বেশিও হাইপার ইনফ্লেশনও হতে পারবে না, হাইপো ইনফ্লেশনও হতে পারবে না। সুতরাং এই জায়গাগুলো কিন্তু আমাদের কমেন্ট করার আগে কিন্তু আমাদের খেয়াল করতেই হবে। ইন অ্যাডিশন কখনো কখনো রেডিওগ্রাফিক প্রজেকশন অলসো ইনফ্লুয়েন্স রেডিওলজিক্যাল ফাইন্ডিংস। আমরা দেখি এইটা হলো এপি ভিউ। এপি ভিউ মানে কি, যে দি সোর্স অফ এনার্জি ইজ ফ্রম ফ্রন্ট, এবং যে এক্স-রে ফিল্মের ক্যাসেটটা সেটা কিন্তু ব্যাকে থাকে, এবং এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদেরই করা হয়। এবং যখন কোনো পেশেন্ট আইসিইউতে থাকে অথবা পেশেন্ট খুব সিক থাকে, দাঁড়াতে পারে না, তখন কিন্তু এই ক্যাসেটের পরে পেশেন্টকে শুয়ে রেখে তাকে এক্সরে করতে হয়। আর একটা প্রজেকশন হলো পিএ ভিউ, যেটা সবচেয়ে হেলদি অ্যাডাল্টের করা হয়। সেখানে এনার্জি প্রজেকশন ফ্রম দ্য ব্যাক অ্যান্ড ক্যাসেট রিমেন্স ইন ফ্রন্ট। তো এই দুটো জায়গার ভিতরে কিন্তু অবজারভেশনে কিন্তু কিছু পার্থক্য হয়, সুতরাং সেটাও আমাদের একটা কনসিডারেশন নিয়ে আসতে হবে, সেটা আমরা একটু দেখি। এই এক্সরেটাতে আমরা দেখি যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ মানে কি, যে সামনের দিকে প্রজেকশন আসছে, পিছনে ক্যাসেট ছিল। এখানে আমরা কি দেখতে পাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই লাংসের ফিল্ডের ভিতরে কিছু ওপাসিটিস আছে, কিন্তু তার সাথে একই সাথে মনে হচ্ছে যে হার্টের শ্যাডোটা মনে হয় বেশ একটু বড়। তো এইটা হার্ট অ্যাপিয়ার্স টু বি লার্জ, ইজ ইট কার্ডিওমেগালি? তো এই একটা জিনিস এপি ভিউতে আসে। তো সুতরাং এইটা কিন্তু আমাদের কনসিডারেশন আনতেই হবে। তাহলে রিপোর্ট করার আগে একটু দেখতে হবে। সেই জন্য আমরা ওই আইডেন্টিটির সময় আমরা বলেছিলাম এটা কোন ধরনের প্রজেকশন সেটা কিন্তু লেখা থাকতে হবে, এবং সেখানে যদি দেখা যায় এপি ভিউ লেখা আছে, তাহলে আমাদের কনসিডার করতে হবে দিস মানে ফেক কার্ডিওমেগালি ইজ দ্য রেজাল্ট অফ দিস এপি ভিউ। এটা আমাদের কনসিডারেশন নিয়ে আসতে হবে। এটা অনেকটা সেলফি এফেক্টের মতো। আমরা যখন যে ৩-৪ জন থাকে, যার হাতে ক্যামেরা থাকে সে সামনে থাকে সবার, এবং তার ছবিটা কিন্তু বড়ই আসে। এখানেও ঠিক একই ব্যাপার, যখন এক্স রে প্রজেকশনটা সামনের থেকে হয় তখন কার্ডিয়াক স্ট্রাকচারটা সামনে থাকার জন্য সেটা ডাইমেনশনটা একটু বড় লাগতে পারে। তো সুতরাং এই জিনিসটা আমাদের একটু খেয়াল করতে হবে। তো লার্নিং পয়েন্টটা কি, যে বিফোর ইন্টারপ্রিটিং কার্ডিওমেগালি প্লিজ ডু কনসিডার কার্ডিয়াক ম্যাগনিফিকেশন ইন এ নর্মাল সাইজ হার্ট, এ কমন ফাইন্ডিংস ইন এপি ফিল্ম ডিউ টু ইটস প্রজেকশন। অর্থাৎ যে কথাটা আমরা বলছিলাম যে এপি ফিল্মে কখনো কখনো কার্ডিয়াক ম্যাগনিফিকেশন হতে পারে, সুতরাং বি কেয়ারফুল। সেকেন্ড হলো ল্যাটারাল প্রজেকশনের বিষয়টা আসে। ল্যাটারাল প্রজেকশন আমরা সচরাচর সবসময় করি না, তবে কখনো কখনো আমরা করি। এই দুটো এপি এবং পিএ এটাই বেশি করা হয়, এবং ল্যাটারাল প্রজেকশন কখনো কখনো করা হয়। এই মেয়েটা আলোরিকা, this 7-year-old girl who was presented with high fever for 5 days, cough and occasional respiratory distress, এই কমপ্লেন নিয়ে যখন আমাদের কাছে এসেছিল বারডেমে, তখন আমরা তার একটা এক্সরে করলাম। এক্সরে করে আমরা দেখলাম যে there is nothing significant, but একটা রেডিও ওপেক শ্যাডো is found on the left hilar region। তখন আমরা এটা চিন্তা করলাম যে এটাকে হাইলার লিম্ফ্যাডিনোপ্যাথি ক্যালসিফাইড, কিছু একটা চিন্তা করলাম। তো ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং উই ডিড এ ল্যাটারাল ভিউ। এই ল্যাটারাল ভিউ করে দেখা গেল যে ইয়েস, দিস শ্যাডো ইজ নট অ্যাট দ্য লেভেল অফ দ্য হাইলাম, বাট ইট ইজ ফার বিহাইন্ড দ্যাট, এবং দিস ইজ দ্য রিজন অফ এপিক্যাল সেগমেন্ট অফ লোয়ার লোব। তো এই লোয়ার লোবের ভিতরে একটা ছোট কনসালটেশন আছে। তাহলে আমরা কিন্তু অনেক সময় এই ফ্রন্টাল প্রজেকশনে কিন্তু আমাদের একটু মিস ইন্টারপ্রিটেশন হতে পারে, এবং কোনো রকম কনফিউশন থাকলে তখন কিন্তু আমাদের ল্যাটারাল ফিল্মটা করা উচিত ফর বেটার আইডেন্টিফিকেশন অফ লোকাস, কোথায় এটা আছে সেটা। তো আগে এখানে শ্যাডোটা যদি হাইলামে থাকতো, তাহলে আমাদের ফার্স্ট কনসিডারেশন কি হতো, টিউবারকুলোসিস, বিকজ হাইলার লিম্ফ্যাডিনোপ্যাথি ইজ দ্য রেডিওলজিক্যাল হলমার্ক অফ প্রাইমারি টিউবারকুলোসিস অফ চিলড্রেন। কিন্তু এখন যেহেতু এটা আর হাইলামের মধ্যে সীমাবদ্ধ নাই, অন্য জায়গায় চলে গেছে, তাহলে ডায়াগনোসিস কিন্তু এখন অন্যরকম হতে পারে। ইট মে বি সামথিং এলস আদার দ্যান টিউবারকুলোসিস।
সো এখানে আমার কথা হলো যে this calcified lesion near left hilum in frontal projection is in fact in the apical segment of left lower lobe in lateral view. তো সুতরাং এটা আমাদের খেয়াল করতে হবে, ল্যাটারাল ফিল্মটা আমাদের করতে হবে অনেক সময়। Munia, another 8 years old girl who presented the high fever for 6-7 days, chest pain, cough, X-ray আমরা করলাম। তো do you find any abnormalities here? আমরা একটু আগে একটা ক্লু আপনাদেরকে দিয়েছিলাম, সেটা হলো যে ইন্ট্রাথ্রাসিক স্ট্রাকচারস শুড বি ভেরি ক্লিন কাট। বিশেষ করে কার্ডিয়াক শিলট, কার্ডিয়াক আউটলাইনটা কিন্তু একদম ক্লিন কাট থাকবে ফ্রম দ্য অ্যাডজাসেন্ট স্ট্রাকচারস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রাইট ডোম অফ দ্য ডায়াগ্রাম এ বিট পুশ ডাউন, একটু নেমে আসছে নিচেই, কিন্তু লেফট ডোম অফ দ্য ডায়াগ্রাম কিন্তু এখানে কিন্তু ভালো বোঝা যাচ্ছে না। মোর ওভার দি লেফট মার্জিন অফ দ্য হার্ট, যেটা আমরা নর্মাল এক্সরেতে দেখেছিলাম যে সেখানে লেফট ডোম অফ দ্য ডায়াগ্রাম এবং কার্ডিয়াক অ্যাপেক্স সেটা কিন্তু ক্লিয়ারলি ডিমার্কেটেড, কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা অস্পষ্ট, এখানে কোনো ক্লিন কাট মার্জিন নাই। তো এটা আমরা একটু পরে বলবো। তাহলে এখানে কিন্তু আমরা বেসিক্যালি আমাদের কাছে অবভিয়াস তেমন কোনো লেশন কোনো লাং ফিল্ডসে লাগছে না, তবে এই জায়গাটা কেমন যেন একটু যা থাকা উচিত সেরকম নাই। এটাকে বলা হয় লস অফ কার্ডিয়াক ডিমার্কেশন, কার্ডিয়াক শিলট, এটাকে বলা হয় শিলট সাইন। তো শিলট সাইন নিয়ে আমরা পরে আলোচনা করব। এটুকু ছাড়া আমরা কিন্তু আর দেখতে পাচ্ছি না। তাহলে এরকম শিলট সাইন কেন হতে পারে, তো আমরা সেটা পরে বলবো। তবে এখানে একটু বলে নিই যে শিলট সাইন হলো যখন এরকম কার্ডিয়াক ডিমার্কেশন খুব ভালোভাবে বোঝা যাবে না, তখন আমাদের বুঝতে হবে যে সামথিং রং ইজ হিয়ার, সো সাম প্যাথোলজি হিয়ার। তাহলে এখানে কোন প্যাথোলজি? এখানে প্যাথোলজি হার্ট একটা আছে, হার্টে এমন কোনো প্যাথোলজি হয় না যাতে করে এই ডায়াগ্রামের ডোম আমরা বুঝতে পারছি না। তাহলে অ্যাডজাসেন্ট আর্ক স্ট্রাকচার লাংস, লাংসের মধ্যে প্যাথোলজি, তাহলে কি লাংসের মধ্যে কোনো নিউমোনিয়া হলো? তাহলে সেই নিউমোনিয়া যদি থাকে আমাদের এখানে বুঝতে হবে অ্যানাটমিতে যে লাংস, হার্টের পাশে এখানে লাং টিস্যু আছে, আবার লাংসের পিছনেও মানে হার্টের পিছনেও যেটা আছে, যেটা আমরা ল্যাটারাল ভিউতে দেখেছিলাম রেট্রোকার্ডিয়াক। রেট্রোকার্ডিয়াক মানে কি? হার্টের পিছনে। তা হার্টের পিছনেও তো লাং শ্যাডো আছে, তো সেখানে যদি কোনো লেশন থাকে তাহলে কখনো কখনো কিন্তু এইরকম হতে পারে। এই আন্ডারস্ট্যান্ডিং এ আমরা তখন ওর একটা ল্যাটারাল ভিউ করলাম। ল্যাটারাল ভিউ আমরা করে দেখলাম যে এই যে রেট্রোকার্ডিয়াক স্পেস, যেটা এই স্পেসটা শুড বি ভেরি ক্লিন ব্ল্যাকিশ, এবং সেখানে ভার্টেব্রাল বডি বিটস এবং ইন্ট্রাভার্টেব্রাল ডিস্কগুলো খুব ভালো বোঝা যাবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্ল্যাক এরিয়াটা হ্যাজ বিন রিপ্লেসড বাই এ রেডিওপ্যাক শ্যাডো। এটা কিন্তু লেফট পোস্টেরিয়র লোবে একটা কনসলিডেশন, যে কনসলিডেশনটা অনেক সময় ফ্রন্টাল ভিউতে আমরা বুঝতে পারবো না, তবে কোনো ক্লু আমরা পেতে পারি, সেটাকে বলে লস অফ কার্ডিয়াক মার্জিন, যেটাকে আমরা শিলট সাইন বলে। তাহলে এই যে ল্যাটারাল ভিউটা করে কিন্তু আমরা ডায়াগনোসিসটা করতে পারবো। তাহলে লার্নিং পয়েন্টটা কি? এনি ডাউটফুল or inconclusive lesions identified on PA view or AP view must be reviewed by lateral projection film for better understanding. সুতরাং আমাদের কোনো এক্সরে কোনো ফিচার্স যদি আমরা ফ্রন্টাল ভিউতে দেখি যে না এটা ভালো বোঝা যাচ্ছে না, সেটা কিন্তু ল্যাটারাল ফিল্ম দিয়ে এটাকে ভেরিফাই অবশ্যই করতে হবে। এই জিনিসটা আমাদের একটু মনে রাখা দরকার। তো এই পর্যন্ত আমরা যা বুঝলাম তাতে আমরা দেখেছি, আমার মনে হয় যে কারো তেমন কোনো প্রবলেম যদি আন্ডারস্ট্যান্ডিং এ থাকে তাহলে আমাকে কোশ্চেন পাঠালে এই সময় উত্তর না দিতেও পারলেও আমি পরে ফিডব্যাক দিব। তাহলে আমরা এখানে দেখলাম টেকনিক্যাল কোয়ালিটি অ্যান্ড প্রজেকশনস, পার্টিকুলারলি দি প্রবলেমস অফ এপি ফিল্ম অ্যান্ড পিএ ফিল্ম অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্স অফ ল্যাটারাল ফিল্ম। এই 4-5টা জিনিস নিয়ে আমরা এতক্ষণ একটু আলোচনা করলাম। তারপরে যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট, আমরা কিন্তু একটা এক্সরে ফিল্ম হাতে পেলেই অমনি হ্যাপহ্যাজার্ডলি আমরা সেটাকে রিড করতে থাকি, এবং তাতে হয় কি অনেক সময় আমরা অনেক জিনিস মিস করি। হ্যাঁ, পরে যখন দেখা যায় যে মিস করার ফলে ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা বাদ দিয়ে ফেলেছি, যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল ফর ডায়াগনোসিস অফ দ্য কেস। তো সেই জন্য দেয়ার শুড বি এ সিস্টেমেটিক রিডিং। জাস্ট কেন
জাস্ট নট টু মিস এনিথিং, এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। আমরা এখানে আবার একটু বলি যে সিস্টেমেটিক রিডিং এর জন্য অনেকে অনেক রকম প্রসিডিওর ফলো করেন। তো সেখানে অনেকে মনে করেন যে লাং ফিল্ডস থেকে বাইরের দিকে যান, আগে মেডিসিনাম পড়েন, তারপরে লাংস ফিল্ড পড়েন, তারপরে যান, এরকম বিভিন্ন রকম আছে যে যেটাতে কমফোর্টেবল ফিল করেন। তবে আমার মনে হয় যে অ্যালফাবেটিক্যালি যদি আমরা আগাতে পারি তাহলে সেখানে আমরা অনেক জিনিসে আমাদের কনসিডারেশনের মধ্যে নিয়ে আসতে পারবো, সেখানে মিসিং এর সম্ভাবনাটা আমার এক্সপিরিয়েন্সে কম থাকে। তো সুতরাং সেটা যদি আমরা আজকে প্র্যাকটিস করে দেখি, যদি এটা আপনাদের জন্য সুইটেবল এবং আপনাদের মনোভূত হয় তাহলে আপনারা এটাকে অ্যাডপ্ট করতে পারেন। তাহলে এখানে আবার আমরা সেখানে যাওয়ার আগে আবার একটি করি, একটা লাংসের ভিতরে এই যে দিস ইজ দ্য মিড লাইনের ভিতরে ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল বডিজ, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, তারপর এয়ারওয়ে, ট্রাকিয়ার রিপ্রেজেন্টেশন, দুটো ক্লাভিকল আছে, বনি কেজ আছে, এবং বনি কেজের নিচেই অ্যাঙ্গেলস আছে, ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামের ডোম আছে, হ্যাঁ, লাং ফিল্ডস আছে, ব্লাড ভেসেল মার্কিংস আছে, হাইলাম আছে, হ্যাঁ, এটা আছে, এবং এই চেস্ট ক্যাভিটির বাইরে যেটা আছে সফট টিস্যু শ্যাডো আছে। তো সব মিলিয়ে দেখি আমরা অ্যালফাবেটিক্যালি কতটুকু এই জায়গাটা কভার করতে পারি। তো সেই অ্যালফাবেটিক্যালি হলো সিস্টেম্যাটিকটা কি হলো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এই পর্যন্ত আমরা দেখি কতটুকু কভার করতে পারি। তাহলে প্রথমে এ মানে কি, এয়ারওয়ে। তো এয়ারওয়েতে আমরা সেদিন বলছিলাম যে আগে একদিন আমরা যেদিন অ্যাজমা রেসপিরেটরি প্রবলেমস আমরা পড়েছিলাম তখন আমরা এয়ারওয়ে দেখেছিলাম। এয়ার পাইপের একটা অংশ, বিরাট একটা অংশ থাকে চেস্টের বাইরে, কিন্তু যখন আমরা এক্সরে করি, চেস্ট এক্সরে করি, তো সেই এক্সরেটা কিন্তু শুধু চেস্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার কিছু অংশ নেকের মধ্যেও চলে যায়, যেখানে আমরা ট্রাকিয়াটাকে ভালোভাবে বুঝতে পারি, অ্যান্ড বাকি অংশগুলো তো চেস্টের মধ্যে থাকেই। তো দেখি কি ব্যবস্থা। এটা আমরা সেদিন দেখেছিলাম, যেটা দেখলাম যে দিস ইজ চেস্ট এক্সরে আপার ডাইমেনশন, এবং এই ট্রাকিয়াটা এখানে যে ন্যারো হয়ে গেছে, তো সেটা আমরা সেদিন বলেছিলাম রিস্টেবল সাইন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ হিউজ রেডিও অপাসিটি অকুপাইং দ্য লেফট সাইড অফ দ্য চেস্ট, এবং অবস্কিউর, এবং এখানে আমরা একটু ভালো করে যদি দেখি the airway has been displaced, তাহলে এটা হলো লেফট সাইডে ম্যাসিভ প্লুরাল এফিউশন উইথ পুশিং এফেক্ট অফ দ্য এয়ারওয়ে, এটা আমরা কমনলি পাই। তাহলে এই পুশিং এফেক্টটা হলো ইজ রিলেটেড টু দি প্রবলেমস অফ এয়ারওয়ে। এয়ারওয়েতে কোনো প্রবলেমস নাই, বাট কিন্তু এটা এই প্লুরাল এফিউশনের শিকার হয়েছে, সে তার অবস্থানকে বাড়ি ঘরদোর ছেড়ে তাকে অন্য জায়গায় আশ্রয় নিতে হয়েছে। তো এটাকে বলা হয় পুশিং এফেক্ট। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি দেখতে পাচ্ছি যে এই সাইডটা এবং এই সাইডটার ভিতরে একটা বেসিক পার্থক্য, এই সাইডটা বেশি কালো লাগছে, অর্থাৎ এখানে এয়ার ট্রাফিং হয়ে আছে। বাট এই সাইডে কি দেখতে পাচ্ছি, অল দ্য রিবস দ্য ক্রাউডেড, এলিভেশন অফ দ্য ডায়াফ্রাম, এবং কেমন যেন কার্ডিয়াক শ্যাডোটাও বাম সাইডে নাই, রাইট সাইডে চলে আসছে। তো সুতরাং এখানে একটা পুলিং এফেক্ট হয়েছে, পুলিং এফেক্ট, পুলিং এর মাধ্যমে সে ট্রাকিয়াটাও পুল করছে, এখানে এটা দূর থেকে বোঝা যায় এই যে পুলিংটা হয়েছে, চলে আসছে। হার্টটা তো পুলড হয়ে আছে, ডায়াফ্রামও পুল ডাউন হয়েছে, ইভেন রিবসও এক জায়গায় স্ক্রাম্বলড হয়ে আছে। এয়ারওয়ে কিন্তু আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে যদি আমরা বাইরের এক্সট্রাথোরাসিক ট্রাকিয়াটাকে বাদ দেই, তাহলে ইন্ট্রাথোরাসিক পোর্শনে দুটো যে এফেক্ট আমরা খুব কমনলি পাই, তার একটা হলো পুলিং এফেক্ট আর একটা হলো পুশিং এফেক্ট। পুশিং এফেক্ট, এপাশে যদি আমরা ফ্লুইড এটাকে পুশ করেছে অপোজিট সাইডে, এখানে যদি এয়ার থাকতো যেটা নিউমোথ্রাক্সে থাকে সেটাও কিন্তু পুশ করতে পারে। আর এটা হলো পুল করছে, এখানে হয়তো লাং ক্লপস হয়ে গেছে, এবং অ্যাডাল্টে যেটা যারা ক্রনিক লাং ডিজিজে ভোগেন তাদের অনেক সময় ফাইব্রোসিস হয়। তাহলে ফাইব্রোসিস এবং ক্লপসে কিন্তু এই মেডিস্টিনামটা আমাদের কিন্তু পুলড হয় অন দ্য সেম সাইড অফ লেশন, আর এখানে পুশড হয় টু দ্য অপোজিট সাইড অফ লেশন। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। তাহলে এখানে ট্রাকিয়াটা পুলড হয়েছে বাই দ্য কন্ট্রাকশন অফ দ্য লাং কোলাপস, এটার জন্য হয়েছে, আর এখানে পুশিং হয়েছে। এখানে আমরা দেখিয়েছি এটা ইফিউশন, বাট সামটাইমস
due to the accumulation of air in the left pleural cavity, the trachea may be pushed to the opposite side. তাহলে এটা গেল এয়ারওয়ে। তাহলে এয়ারওয়ে বিষয়টা আমাদের কিন্তু খেয়াল করতে হবে। সেকেন্ড হলো বোনস। আচ্ছা, বোনসের ভিতরে আমি একটা এক্সরে এখানে প্রথম দেব। ডু ইউ সি এনি অ্যাবনর্মালিটিস এই এক্সরে? এই পেশেন্টটা আমি পেয়েছিলাম 1998-এ, এবং সে আমাদের কাছে এসেছিল একটা স্পেসিফিক প্রবলেমস নিয়ে। আমি তখন এই পেশেন্টটাকে দেখে খুবই একটা রেয়ার প্রবলেম, এবং আমরা তখন তাকে আমি রিপোর্ট করি, ওটা 2000 সালে আমি তখন এটাকে রিপোর্ট করি। তো এটা জার্নালে পাবলিশড হয়ে যায়। এখানে আমরা কিন্তু যদি আমরা ভালো করে দেখি, যে হ্যাপাজার্ডলি দেখলে হবে না, আমরা যে সিস্টেমেটিক্যালি না দেখি তাহলে একটা জিনিস মিস করব। সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই পেশেন্টের কিন্তু কোনো ক্লাভিকল নাই। সো বোন যে বি মানে বোনস, বোনের ভিতরে যেমন আমাদের ক্লাভিকল দেখতে হবে, রিবস দেখতে হবে, ভার্টেব্রাল বডিজ দেখতে হবে, এগুলো সবই দেখতে হবে। কিন্তু সেটা যদি আমরা সিস্টেমেটিক্যালি না যাই, অনেক সময় আমাদের চোখ বোনের মধ্যে নাও পড়তে পারে। সুতরাং আমি এই কথাটাই বলছি, প্লিজ ডু কনসিডার দ্য প্রোগ্রেশন সিস্টেমেটিক্যালি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবসেন্ট ক্লাভিকল। এখানে আরেকটা পেশেন্ট আমরা দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু এই যে ক্লাভিকলটা হ্যাজ বিন ব্রোকেন। সো ফ্র্যাকচার ক্লাভিকল, এটা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইনজুরি হতে পারে। এবং অনেক নিউবর্ন বেবিদের আমরা পাই যারা নর্মাল ডেলিভারিতে আসে এবং খুব ডিফিকাল্ট লেবারের মধ্যে আসে, অনেক সময় অনেকের মানে এই ক্লাভিকলটা ফ্র্যাকচার থাকে, এবং সেটা অনেক সময় আমাদের পেশেন্টের কোনো সিমটমস থাকে না, ব্যথা থাকে না, কিন্তু নিউবর্ন বেবিকে যদি আমরা এক্সামিন করি তখন দেখা যাবে আরে ক্লাভিকলের দুটো মানে কি বলে ফ্র্যাকচার এন্ড মুখে মুখে নেই, একটা আর একটার উপরে উঠে গেছে, এবং একটা সোয়েলিং দেখে তখন আমরা এক্সরে করে দেখি আরে এটা তো ক্লাভিকল ফ্র্যাকচারের ক্যালাস ফর্মেশন হয়ে গেছে। তো সুতরাং এটা গেল বোন। আর একটা কি, যে এটা আমি বলবো যে এটা সবাই মনে না রাখলেও চলবে, অনেক সময় রিবসকে আমাদের দেখতে হয়। এই রিবগুলো কেমন লাগছে, এই রিবগুলো যদি আমরা ভালো করে খেয়াল করি, এটা আমি যারা আমাদের ছোট ছোট ভাই বোনেরা আছেন যারা এমবিবিএস পড়েন অথবা পাশ করেছেন, তাদের জন্য না জানলেও হবে, তাদের জন্য আমি এর কোনোটাই রাখতে বলছি না, তবে সিস্টেমের কথার জন্য এটা প্রসঙ্গক্রমে চলে এসছে। এখানে এই রিবটা যদি আমরা খেয়াল করি, যে রিবের গোড়ার দিকটা চিকন, যত ল্যাটারালি যাচ্ছে তত বেশি ওয়াইড, এটা অনেকটা নৌকার বৈঠার মতো লাগে। এটাকে বলে ওর শেপ রিব। ওর শেপ, ওর মানে হলো বৈঠা, এবং সেই রকম মনে হচ্ছে, দেখো তাহলে দেখে যে নৌকার বৈঠার মতো মনে হচ্ছে। এই ওর শেপ রিবটা কিন্তু কিসে হয়, ইন কেস অফ মিউকোপলিস্যাকারাইডোসিস বলে একটা রোগ আছে বাচ্চাদের, সেই বাচ্চাদের যেমন হার্লার সিনড্রোম, তাদের এরকম অনেক সময় হয়। তো আমার সেই হার্লার সিনড্রোম কিন্তু শেখানোর উদ্দেশ্য না, আমি বলছি যে ইম্পর্টেন্স অফ লুকিং এট দ্য বোন while systematic reading of a chest X-ray, সেটা বলতে বলতে এটা প্রসঙ্গক্রমে এটা চলে এসছে। তারপরে বি গেল, তারপরে অনেক সময় এই বিতে কিন্তু ব্রেস্ট শ্যাডোর কথাটাও আমাদের মনে রাখতে হবে। পার্টিকুলারলি যদি এক্সরেটা একটা অ্যাডোলেসেন্ট গার্লসের করা হয়, তাহলে এটা অনেক সময় লাং ফিল্ডসের পরে এমনভাবে পতিত হয় যে এটা কিন্তু একটা রেডিও অপাসিটি নিয়ে আসতে পারে। তখন অনেক সময় এটা যদি কনসিডারেশনে না আনি, তাহলে কিন্তু অনেক সময় আমরা হয়তো কনসলিডেশন হিসেবে ভুল করে রিপোর্ট করতে পারি। সুতরাং এটাও আমাদের কনসিডারেশন থাকতে হবে, ওয়েদার দেয়ার ইজ এই বাচ্চাটার বয়স কত, সে ছেলে না মেয়ে, এবং সেই মেয়ে যদি হয় তাহলে ব্রেস্ট এনলার্জমেন্ট ক্যান অলসো ইনফ্লুয়েন্স অন রেডিওপাসিটি অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনাল কমেন্টস, এটা আমাদের খেয়াল করতে হবে। তারপরে আসলো সি। সি মানে হলো এখন কার্ডিয়াক সিলোটের মধ্যে আসি। এই জায়গাটায় আমরা দেখেছিলাম যে মিডিল মেডিস্ট্রিনামের মধ্যে কার্ডিয়াক সিলোটটা থাকে। সিলোট মানে হলো মার্জিন, ক্লিয়ার মার্জিন। সেখানে এর সাথে সি স্ট্যান্ডস ফর কার্ডিও অ্যান্ড কোস্টোক্লিনিং অ্যাঙ্গেলস, ব্লাড ভেসেল এটসেট্রা। তো কার্ডিয়াক সিলোটটা আমরা এখানে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সরেতে এটা একটা নর্মাল এক্সরে। এই নর্মাল এক্সরেতে কার্ডিয়াক ডাইমেনশনটা অ্যাবসলিউটলি নর্মাল, এখানে কোনো এনলার্জমেন্ট নাই, এবং সে যে পজিশনে থাকা দরকার মিড লাইনের রাইট সাইডে 1/3, লেফট সাইডে 2/3, সেই ঠিক মতোই আছে। ডোমস অফ দ্য ডায়াফ্রাম অ্যাঙ্গেলস কিন্তু খুবই ভালো আছে। ক্লাভিকল এখানে আছে, ভার্টেব্রাল বডি আছে, এয়ার কলাম সবই সব সুন্দর, এটা হচ্ছে নর্মাল এক্সরে। এখন আমরা দেখি এখানে কি দেখতে পাচ্ছি কার্ডিয়াক সিলোট, যে এখানে হলো যে অ্যাপেক্স অফ দ্য হার্ট ইজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য রাইট সাইড।
এটাকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া। আরেকটা জিনিস আছে কিন্তু ডেক্সট্রোপজিশন। ডেক্সট্রোপজিশনের কথাটা যদি আমরা কি সেটা আমরা একটু ব্যাকে যাই তাহলে আমরা আবার বুঝতে পারবো। এই যে আমরা এখানে কি আছে, যে এখানে হাড়টা কিন্তু লেফট সাইডে ছিল, লেফট সাইডে সে হাড়টা ছিল, কিন্তু ডিউ টু সাম প্যাথোলজি এই যখনই এটা কিন্তু পুলড হলো তখন কিন্তু সে তার নর্মাল পজিশন থেকে লেভো পজিশন থেকে ডেক্সট্রো পজিশনে চলে আসে, এটা বলা হয় ডেক্সট্রো পজিশন। তাহলে ডেক্সট্রো পজিশন এন্ড ডেক্সট্রোকার্ডিয়া কিন্তু দুটো আলাদা জিনিস। তাহলে ডেক্সট্রোকার্ডিয়া হলো heart will be on the right side and apex will be directing towards the right. On the other hand, the dextroposition holo heart will be on the right side but the apex will be directed towards the left side because of the pathology in the lung fields. 3 নম্বর হলো এটা একটা কার্ডিওমেগালি, হিউজ কার্ডিওমেগালি, এবং এখানে কার্ডিওথোরাসিক রেশিও ইজ মোর দ্যান 50%-এর ও বেশি হবে। তবে এখানে একটা প্রসঙ্গক্রমে একটা কথা আসতে পারে, অ্যাডাল্টের কার্ডিওথোরাসিক রেশিও কিন্তু 50%-এর উপরে গেলেই বোধহয় কার্ডিওমেগালি বলা হয়, কিন্তু আমাদের বাচ্চাদের হার্ট সাইজটা তুলনামূলকভাবে একটু বড় থাকে বিধায় আমরা নিউ বর্নে 60% এর বেশি গেলে আমরা কার্ডিওমেগালি বলি, এবং এটা ওল্ডার চিলড্রেন 55% হলে পরে আমরা তাকে কার্ডিওমেগালি বলি। তাহলে এই একটা গেল। সেকেন্ড আমরা যদি আরো আসি, এটা দেখতে পাচ্ছি একটা রেডিও ওপেক শ্যাডো ইজ অকুপাইং অন দ্য বোথ সাইডস অফ দ্য চেস্ট। ইটস এ হিউজ কার্ডিওমেগালি দ্যাট ক্যান বি সিন ইন কেস অফ মাল্টিপল ভালভুলার ডিজিজ, তারপরে কার্ডিওমায়োপ্যাথি, বেরি এই ধরনের কেসে কিন্তু আমরা এরকম হিউজ কার্ডিওমেগালি পাই। তো সুতরাং সি মানে আমাদের ভালো করে কার্ডিয়াক ফিলোরটা দেখতে হবে। এটা কি, দিস ইজ এ ভেরি ক্লিন কাট মার্জিনস অফ দ্য হার্ট, এবং হার্ট ইজ সিমস টু বি দেয়ার ইজ এনলার্জ কার্ডিয়াক শিলো, এবং এইরকম ক্লিন কাট শ্যাডো যদি থাকে এটা অনেক সময় এটা কার্ডিওমেগালিও আমরা বলি, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি is due to the accumulation of fluid within the pericardial space, যেটাকে বলা pericardial effusion. This is a way by which we can measure a heart. যেখানে maximum diameter of the cardiac shadow as well as maximum diameter of the chest dimension, এবং তারপরে রেশিও করে আমরা কিন্তু নর্মাল হার্ট, মাইক্রোকার্ডিয়া or কার্ডিওমেগালি এই তিনটা জিনিস আমরা এক্সপ্রেস করি। তারপর ডি আসলো ডায়াফ্রাম এন্ড ডোমস। আমরা এখানে দেখি যে ডায়াফ্রাম অফ দি ডোমস, এখানে লাং শ্যাডো বিকজ অফ দি ভ্যারিয়েবল রেডিও ডেন্সিটি। এখানে যে ডায়াফ্রাম যে মাসেল আছে তার যে রেডিও ডেন্সিটি এবং এখানে যে এয়ার আছে অ্যাডজাসেন্ট লাং টিস্যুর মধ্যে দুটো রেডিও ডেন্সিটি পার্থক্য থাকার কারণে এই ধরনের একটা ইন্টারফেস ডেভেলপ করছে, যে ইন্টারফেসটার জন্য আমরা এখানে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এবং এই ডোমটা is slightly remains higher than that of the left dome of the diaphragm. Left dome টা right dome এর থেকে কেন নিচে থাকে? Because of the pressure given by the apex of the heart, সেই জন্য এটা নিচের দিকে থাকে। অনেকে মনে করেন যে রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম বোধহয় উপর উঠে গেছে, বিকজ দি লিভার ইজ নট দ্যাট। লিভারের জায়গা আছে, সেই ডায়াফ্রামকে পুশ করে উপরের দিকে দিচ্ছে না, কিন্তু লেফট ডোম অফ দ্য ডায়াফ্রাম একটু তুলনামূলকভাবে নিচে থাকে by the pressure effect imparted upon the left dome of the diaphragm. তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে ডোমস নিয়ে আমরা এখন দেখলাম। এখন এই দেখি আমরা ডোমস, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম instead of having its higher up position it has been pushed down. তো এখানে ক্লিন কাট মার্জিনটা কিন্তু আরো হয়েছে। এখানে there is air trapping, unilateral hyperinflation হওয়ার জন্য ডায়াফ্রামটা পুশ ডাউন হয়েছে। তো পুশ ডাউন এফেক্ট আমরা একটু আগে দেখিয়ে এসেছিলাম, হাইপার ইনফ্লেশন, তারপরে ইম্পেয়ার্ড ইনফ্লেশন, সেটা আমরা দেখিয়ে এসেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ডায়াফ্রামটা কিন্তু আমাদের এখান থেকে বুঝতে হবে। আমরা এখানে একটা কথা আমরা বলি যে এর আগে আমরা যখন দেখেছিলাম, যখন আমরা ইন্সপিরেশনের এফেক্ট দেখতেছিলাম, তখন দেখেছিলাম যে ইনফ্লেশন প্রেজেন্ট ইন দ্য বোথ লাং টিউবস। সেই বোথ লাং টিউবসে যখন ইনফ্লেশন থাকে তখন আমরা তাকে বলেছিলাম কি ব্রঙ্কিওলাইটিস, বোথ সাইড। বি মানে ব্রঙ্কিওলাইটিস, এন্ড ব্রঙ্কিওলাইটিসের যে হাইপার ইনফ্লেশন হয়
সেটা কিন্তু বোথ সাইডে হয়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই হাইপার ইনফ্লেশন কিন্তু বোথ সাইডসে নয়, কারণ তা যদি হতো তাহলে লেফট অফ দ্য ডায়াগ্রাম কিন্তু উপরে থাকতো না, তাহলে এটা ইউনিল্যাটারাল হাইপার ইনফ্লেশন। এই ইউনিল্যাটারাল হাইপার ইনফ্লেশন ইজ প্রেজেন্ট ইন কেস অফ ফরেন বডি অ্যাসপিরেশন, যেখানে বল ভালভ এফেক্ট থাকে, বাতাস যায় কিন্তু বাতাস বেরোতে দেয় না। যদি মনে করি রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসের ভিতরে একটা ফরেন বডি ঢুকে আছে, কথার কথা, সে কমপ্লিটলি অবস্ট্রাকশন করে নাই, কিছু বাতাস যাচ্ছে কিন্তু যতটুকু যাচ্ছে ঠিক ততটুকু বেরিয়ে আসতে পারছে না, বিকজ আমাদের ইন্সপিরেশনের প্রসেসটা হলো অ্যাক্টিভ এবং এক্সপিরেশনটা হলো অনেকটা প্যাসিভ। সেই জন্য সেই প্যাসিভ মুভমেন্ট, সেই জন্য আস্তে আস্তে সেখানে এয়ার ট্র্যাপিং হয়, এবং এয়ার ট্র্যাপিং হতে হতে এক সাইডে এয়ার ট্র্যাপিং হচ্ছে, এবং দ্যাট ক্যান মেকিং দ্য রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম পুশ ডাউন। তাহলে এই একটা জিনিস আমরা দেখলাম এখানে, এই ছবিটা একটু আগে আমরা দেখেছি, এবং এখানে দেখা যায় যে লেফট ডোম অফ দ্য ডায়াফ্রাম ইজ নট হ্যাভিং এ ভেরি ক্লিন কাট মার্জিন। এছাড়া ডায়াফ্রামে অনেক সময় ডায়াফ্রামেটিক হার্নিয়া থাকে, ডায়াফ্রামের এই ডোমটা ডেফিসিয়েন্ট থাকে, অনেক সময় ইভেন্ট্রেশন থাকে অর্থাৎ উইক থাকে, যে কারোর জন্য অ্যাবডোমিনাল স্ট্রাকচারে প্রেসারে ডোমস অফ দ্য ডায়াফ্রাম কখনো কখনো হাই আপ থাকে, যেটাকে বলে ইভেন্ট্রেশন থাকে। তো এইরকম ভাবে অনেক কিছু থাকে। সুতরাং সিস্টেমেটিক্যালি আমরা যখন এক্সরে রিড করব তখন ডায়াফ্রামটা সি এর পরে ডিটা আমরা পড়ব। তারপরে হলো ই মানে কোনো ইফিউশন আছে কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ উইল বি লুকিং ইনটু দ্য এক্সট্রা থ্রসিক সফট টিস্যু স্ট্রাকচারস। ইফিউশন আমরা কোথায় দেখি? এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে লেফট সাইডে আমরা দুটো লাংসে আমরা দেখি, রাইট সাইডের আমাদের পানি জমবে, কোথায় জমবে? ডিপেন্ডেন্ট পার্ট। সেই ডিপেন্ডেন্ট পার্টটা কি? নিশ্চয়ই না লাং বেজে। লাং বেজের তো পানি জমবে, সেটা হতে পারে পালমোনারি ইডিমা হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো ধরনের প্লুরাল ইনভলভমেন্ট যদি হয় তাহলে সেই পানিটা জমে ইন দ্য প্লুরাল স্পেস, এবং সেক্ষেত্রে যদি অল্প পানি থাকে তাহলে দ্যাট ক্যান অবস্কিউর দি কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। পানির পরিমাণ যদি বাড়তে থাকে তাহলে অ্যালং উইথ কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল অবলিটারেশন ইট ক্যান অলসো অবলিটারেট দ্য অ্যাডজাসেন্ট কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলস। এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ হিউজ কালেকশন অফ ফ্লুইড ইন দ্য লেফট প্লুরাল স্পেস কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, এবং এই ফ্লুইডটা কিন্তু একটা কার্ভিলিনার একটা লাইন নিয়ে আসছে বিকজ অফ দ্য সারফেস। কার্ডিয়াক শ্যাডোর পরে কিন্তু সে একটা চাপ সৃষ্টি করেছে, যদিও এখনো পর্যন্ত খুব মানে গ্রস কার্ডিয়াক ডিসপ্লেসমেন্ট পুশিং এফেক্ট হয় নাই, বাট হয়তো আরেকটু বাড়লে এটা চলে আসবে। তাহলে এখানে আমরা দেখলাম যে ইফিউশন ইজ প্রেজেন্ট ইন বোথ লেফট কার্ডিওফ্রেনিক অ্যাজ ওয়েল অ্যাজ কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলস। তাহলে এটা গেল ইফিউশন ইন দ্য প্লুরাল স্পেস। তারপরে আমরা বলছি এক্টোথ্রসিক সফট টিস্যু শ্যাডো। অনেক সময় আমরা এটা মিস করি, আমাদের সব চোখ থাকে থ্রক্স ক্যাভিটির মধ্যে, কিন্তু বাইরে আমাদের চোখ যায় না। অনেক ক্ষেত্রে অনেক সেপ্টিসেমিয়া বলি, অনেক সময় দেখা যায় সাবকিউটিনিয়াস এরকম কালো কালো লাইন থাকে, যেটাকে বলা হয় সাবকিউটিনিয়াস এমফাইসিমা, এবং এটা অনেক সময় অনেক রকম ইনফেকশন হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে হয়, হ্যাঁ, নিউমোথ্রাক্সে হতে পারে। তো সেইখানে স্টাফাইলোকক্কাল ইনফেকশনে যদি হয়, অথবা কোনো গ্যাস প্রডিউসিং অর্গানিজম দ্বারা যদি কোনো পেশেন্ট আক্রান্ত হয়, তাহলেও কিন্তু এই ধরনের সাবকিউটিনিয়াস এমফাইসিমা থাকতে পারে। ইটস এ ভেরি ব্যাড সাইন। তো সুতরাং আমাদের এই জায়গাটা কিন্তু ভুললে চলবে না। তাহলে এ গেল বি সি ডি ই। এর মধ্যে আমরা কি শেষ করলাম? ইফিউশন শেষ করলাম, এবং এক্সট্রাথ্রসিক সফট টিস্যু আমরা শেষ করলাম। এই জিনিসগুলো কিন্তু আমরা সিস্টেমেটিক্যালি যদি না যাই অনেক সময় মিস হয়ে যেতে পারে। আমরা সবই দেখলাম, লাংসের ফিল্ম দেখলাম, অ্যাঙ্গেল দেখলাম, সব দেখলাম, কিন্তু সেখানে আমরা কিছু পেলাম না, আমরা নর্মাল বলে দিলাম। কিন্তু আরেকটু ভালো করে যদি আমরা দেখতাম তাহলে হয়তো এই চেস্ট ক্যাভিটির বাইরে যে এই ধরনের একটা প্যাথোলজি পড়ে আছে সেটা যদি আমরা নজরে আনতাম তাহলে কিন্তু আমাদের পেশেন্টের ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্ট কিন্তু আরো আরো কি হতো, এনহ্যান্সড হতো। সেই জন্যই আমি বলছি। তারপরে এফ। আচ্ছা, এখানে আরেকটা দিয়েছি যে এখানে একটা ইফিউশন, মাইল্ড ইফিউশন আছে। সেখানে দেখা যাচ্ছে, আমি একটু আগে বলছিলাম যে মাইল্ড থাকলে পরে একটা কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলসটা অবলিটারেট হতে পারে। এখানে অনেকটা কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলটা এখন ওইভাবে অবলিটারেট হয় না। সো ইটস এ কেস অফ ইউনিল্যাটারাল মাইল্ড রাইট সাইডেড প্লুরাল ইফিউশন
অবসকিউরিং দ্য রাইট কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। ঠিক আছে, ওকে। তারপরে এফ, এফ মানে হলো ফিল্ড। এখন ফিল্ড হলো তো লাংসের ফিল্ড, লাং ফিল্ডস বলি এবং ফিশার বলি। এখন আমাদের লাংসের ভিতরে যে ফিশারগুলো থাকে আমরা অনেক সময় চেষ্টা করি বোঝার জন্য, কিন্তু অ্যাডাল্টে হয়তো কিছু বোঝা যায়, বাচ্চাদের লাংসের এই ফিশার একটুও বোঝা যায় না। তো যাই হোক, এই ফিশার নিয়ে আমরা মাথা গরম করবো না, আমরা শুধু ফিল্ডস ভালো করে বোঝার চেষ্টা করি। ফিল্ডসে আমরা দেখি কি নর্মাল ফিল্ডসটা কেমন ছিল, আমরা যদি রিক্যাপিচুলেট করি তাহলে দেখতে পাই যে দুই সাইডের লাং ফিল্ডস গুলো ছিল ব্ল্যাকিশ। কেন ব্ল্যাকিশ? বিকজ অফ দি প্রেজেন্স অফ এয়ার। তো এয়ারে রেডিও ডেন্সিটিটা সব থেকে কম, সেই জন্য এটা ব্ল্যাক লাগে। এবং সেই কালোর মধ্যে যে কোনো ওপাসিটিস আছে কিনা, এই ওপাসিটিস মানে কালোর মধ্যে ওপাসিটি হলে সেটা সাদা হবে, এবং সেই সাদা যদি হয় ইজ রিলেটেড টু এনি সোর্স অফ ইনফ্লামেশন, অথবা কোনো ম্যাচ যদি থাকে, কোনো টিউমার যদি থাকে। 2 নম্বর হলো আমরা এই লাং ফিল্ড যখন আমরা দেখব তখন তার সাথে প্রতিবেশী যে স্ট্রাকচার যেটা আছে কার্ডিয়াক, হার্টের আউটলাইন, সেটাকে আমরা দেখব যে ইজ ইট ভেরি ক্লিন কাট, অথবা সেই ক্লিন কাট শ্যাডোটা কোথাও ইন্টারাপ্টেড হয়েছে কিনা, ভালো করে বোঝা যাচ্ছে কিনা। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কার্ডিয়াক আউটলাইন, ডায়াফ্রামের ডোমের আউটলাইন, অ্যাডজাসেন্ট ব্লাড ভেসেলসের আউটলাইন, দ্যাট শুড বি ভেরি ক্লিন কাট। এখানে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি কিনা। আমি একটু আগে বলেছিলাম যদি আমরা এটা ক্লিয়ারলি বুঝতে না পারি তাহলে আমাদের মনে করতে হবে কিছু একটা গোলমাল আছে, সাম প্যাথোলজি ইজ দেয়ার। সো অলওয়েজ ইট শুড বি ভেরি ক্লিয়ার। Whenever it is unclear, non-clear, then we should be very suspicious. Are we missing anything? কিছু কি এখানে আছে? 3 নম্বর হলো লাং ভলিউমস, লাং ভলিউমস। 4 নম্বর হলো এয়ার ব্রঙ্কোগ্রাম। 5 নম্বর হলো পালমোনারি ভাস্কুলারিটি। এই 5টা জিনিস আমরা এই লাং ফিল্ডসের মধ্যে পর্যায়ক্রমে আলোচনা করব। আমার মনে হচ্ছে যে আপনারা ধৈর্যচ্যুতি না হলেই আমি বাসি, কিন্তু আমি জানি না আপনারা ধৈর্য রাখছেন কিনা। তো যাই হোক, আর বেশিক্ষণ আমি নিব না, আর একটু বোধহয় 10-15 মিনিটের মধ্যে আমি শেষ করে ফেলবো। তাহলে প্রথমে আসি লাং ফিল্ডস এর মধ্যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি। আমরা একটু আগে বলেছিলাম যে বোথ দ্য লাং ফিল্ডস শুড বি ক্লিয়ার, এবং এখানে কালো থাকবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি রাইট আপার অ্যান্ড মিড জোনে একটা বেশ বড় রেডিও অপাসিটি। এই যে রেডিও অপাসিটি একটা কালো জায়গার মধ্যে হলো, তাহলে কিছু এমন একটা হয়েছে যার রেডিও ডেন্সিটি ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ লাং প্যারেনকাইমা, যেখানে এয়ার আছে। এয়ারের রেডিও ডেন্সিটি, তাহলে এর মধ্যে এয়ার ইজ রিপ্লেসড বাই সামথিং এলস। সেটা কি? ইনফ্লামেটরি এক্সুডেট। এবং কোথায় ইনফ্লামেটরি এক্সুডেট হয়? ইন কেস অফ এনি ইনফ্লামেশন দ্য লাং প্যারেনকাইমা, হোয়াট ইজ আদারওয়াইজ কল্ড নিউমোনিয়া। নিউমোনিয়াতে কিন্তু লাংসের ভলিউমের কোনো পরিবর্তন হয় না, কিন্তু কি হয়, যেখানে অ্যালভিউলাসের ভিতরে যেখানে বাতাস থাকার কথা, সেই জায়গাটা বাতাস হ্যাজ বিন রিপ্লেসড বাই ফ্লুইড। সেই ফ্লুইডটা হলো ইনফ্লামেটরি এক্সুডেট। তো সেটা হওয়াতে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা হয়েছে। এবং এখানে এত বড় একটা শ্যাডো হওয়ার জন্যে এখানে কিন্তু মেডিস্টিনামের কোনো চেঞ্জ হয় নাই। সো এখানে আরেকটা জিনিস ক্লিয়ার যে এই ধরনের ইনফ্লামেটরি এক্সুডেট যেখানে নিউমোনিয়া হয় সেখানে কিন্তু কোনো মেডিস্টিনাল শিফটিং হয় না। হার্ট রিমেন ইন ইটস নর্মাল পজিশন, রেস্ট অফ দ্য লাং ফিল্ডস আর ক্লিয়ার। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল opacity is present in the both lung fields. Either on the right side is more than that of left side. হার্টের জায়গা কিন্তু পরিবর্তন হয় নাই, এখানেও মেডিস্টিনামের জায়গাও পরিবর্তন হয় নাই, সেটাও আছে মোটামুটি ভাবে, ট্রাকিয়া তার পজিশন মতোই আছে। কিন্তু এখানে হোল লাং ফিল্ডস, আমরা ফিল্ডসের দিকে কনসেপ্ট করছি, অন্য জায়গায় করছি না। তো ফিল্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওপাসিটিস। এখানে ডোমস অফ দ্য ডায়াফ্রাম ইন বোথ সাইডস আর নর্মাল। তাহলে এখানে একটা কনসলিডেশন দেখলাম, এখানে দেখলাম বাইল্যাটারাল ওপাসিটিস। আর একটা আমরা দেখি এইখানে বাইল্যাটারাল ছোট ছোট মিলেট লাইক শ্যাডোজ, যেটা আমরা ক্যারেক্টারিস্টিক্যালি সি ইন কেস অফ মিলিয়ারি টিউবারকুলোসিস, এটাও কিন্তু লাং ফিল্ডস। তাহলে এইটা হলো কি, দিস ইজ সলিডিফিকেশন অফ দ্য লোব, যেটাকে বলা হয় লোবান নিউমোনিয়া। এবং এই ধরনের শ্যাডো কিন্তু নিউমোনিয়া। সো নিউমোকক্কাসে এই ধরনের
লোবার কনসলিডেশন হয়, লোবার নিউমোনিয়া। এইটা হলো একটা লোব তৈরি হয়েছে অনেকগুলো লোবিউলস দিয়ে। এই ছোট ছোট যে শ্যাডোগুলো আছে সেই ইনফ্লামেশনগুলো ইজ স্ক্যাটার্ড ইন বোথ দ্য লাং ফিল্ডস, এবং এটা দেখা যায় যে লোবিউলার নিউমোনিয়া বলা হয় এটাকে, লোবিউলার নিউমোনিয়া, এবং এটা বোথ সাইডস আছে। এই ধরনের ওয়াইড স্প্রেড লেশন ইজ ইউজুয়ালি ফাউন্ড ইন কেস অফ স্টেফাইলোকক্কাস অরিয়াস। সো স্টেফাইলোকক্কাস অরিয়াসে এই ধরনের প্যাসিওপাসিটিস, আমরা প্যাসিওপাসিটিস কথাটা খুব কমনলি ব্যবহার করি, সেটা দ্যাট ইজ এ প্যাথোগনোমোনিক অর্গানিজম ইজ স্টেফাইলোকক্কাস অরিয়াস। আর এই ধরনের মিলিয়ারি মটলিং যদি থাকে, ইট ইজ নাথিং এলস আদার দ্যান টিউবারকুলোসিস, মাইক্রোব্যাক্টের টিউবারকুলোসিস। যদিও আরো অনেকগুলো কন্ডিশনে এরকম থাকবে, যেমন নিউমোকনিওসিস। নিউমোকনিওসিস পার সি ইজ নট এ প্রবলেম অফ চিলড্রেন। এখানে কিছু হতে পারে উশিরিয়া ব্যানক্রফট, যেটা ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়াতে এরকম হতে পারে, অনেক সময় কেরোসিন পয়জনিং এ এরকম হতে পারে, এই জাতীয় জিনিসে অনেক সময় এরকম হয়। তবে এই ধরনের ফাইন মটল শ্যাডোজ, মিলেট সিডস, কাউনের দানার মতো যদি আমরা দেখি বোথ সাইড হয়ে গেছে, ইট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ হিমাটোজেনাস ডিসেমিনেশন অফ টিউবারকুল ব্যাসিলাই, হ্যাঁ, যেটা আমাদের দুটো লাংসকে ইনভলভ করছে, যেটাকে বলা হয় মিলিয়ারি টিউবারকুলোসিস। তাহলে আমরা কিন্তু লাং ফিল্ডসের মধ্যেই আছি। ফিল্ডসের মধ্যে এটা হলো কনসলিডেশন অর লোবার নিউমোনিয়া, লোবুলার নিউমোনিয়া, প্যাসিওপাসিটিস অ্যান্ড মিলিয়ারি টিউবারকুলোসিস। এটা যে কথাটা আমরা একটু আগে বলছিলাম যে the borders between the different thoracic structures should be very clear. এটা হলো cardiac shield. So cardiac outline is very clear from the adjacent structure. Domes of the diaphragm is again very clear from the adjacent lung tissues. তাহলে এই কনসেপ্টে মাথায় নিয়ে আমরা যদি দেখি যে নর্মালি clear borders existing between the thoracic structures, as for example heart, lungs, diaphragm, aorta, chest wall, because of different radio density. যেমন হলো লাংসের রেডিও ডেন্সিটি সব থেকে মিনিমাম, সেজন্য কালো লাগে। আবার যেটা হলো বোন, যেখানে ক্যালসিয়াম, ফসফেট এগুলো আছে, সেখানে রেডিও ডেন্সিটি কিন্তু অনেক বেশি, এবং মেটালসে আরো বেশি। তো এগুলোতে আরো বেশি হোয়াইট হয়। সফট টিস্যু যেমন হয় এখানে লাং প্যারেনকাইমা, তারপরে এই যে এই কি বলে এখানে এই যে ফ্যাটস, হ্যাঁ, এগুলো কিন্তু রেডিও ডেন্সিটি রিমেন্স ইন বিটুইন ব্ল্যাক অ্যান্ড মানে থাকতে পারে। তো সুতরাং এই থাকার জন্য কিন্তু আমরা অ্যাডজাসেন্ট স্ট্রাকচার গুলোকে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি। যদি এই ডায়াফ্রাম ডোমের রেডিও ডেন্সিটি এবং অ্যাডজাসেন্ট লাংসের রেডিও ডেন্সিটি যদি একই রকম হতো, তাহলে কি আমরা এরকম ডিমার্কেশন করতে পারতাম? অথবা হার্টের ভিতরে যে ব্লাড আছে তার যে রেডিও ডেন্সিটি, সেখানে ব্লাড আছে, আরবিসি আছে, ক্যালসিয়াম আছে, ফসফেট আছে, কার্বনেট আছে, হ্যাঁ, তার যে রেডিও ডেন্সিটি সেটা যদি অ্যাডজাসেন্ট লাংয়ের ভিতরে যে বাতাস আছে তার যদি একই রকম হতো, তাহলে কি ক্লিয়ার কাট মার্জিন করতে পারতাম? পারতাম না। সেই না পারার জন্য কিন্তু এই ডিফারেন্ট রেডিও ডেন্সিটির জন্য আমরা ডিফারেন্ট এরকম সুন্দর ক্লিন কাট মার্জিন পেয়েছি, যাতে করে আমরা এই ডাইমেনশনটা বুঝতে পারি। টিস্যু, সেই অ্যাডজাসেন্ট টিস্যু কোথায়? এই লাং ফিল্ডস। লাং ফিল্ডস এর ভিতরে যদি এমন কোনো পরিবর্তন হয় যে পরিবর্তনের জন্য তার রেডিও ডেন্সিটি উইল বি ইকুয়াল টু দ্য রেডিও ডেন্সিটি অফ দি হার্ট অর ডায়াফ্রাম, তাহলে তো এই মার্কিংস, এই যে ক্লিয়ার কাট যে ডিমার্কেশন লাইন, এটা তো থাকবে না। তো সেই প্যাথোলজি কিভাবে মানে আমরা এটাকে ইন্টারপ্রেট করব, সেটার জন্য আমরা কয়েকটা এক্সরে দেখব। লস অফ বর্ডারটা যদি থাকে সেটাকে আমরা বলবো সিলোট সাইড। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই এক্সরেটা আমরা দেখতে পাচ্ছি যে লাং ফিল্ডস এর বোথ সাইডস, লেফট সাইডটা মোটামুটি ভালো, রাইট সাইডের আপার অংশটা ভালো, কার্ডিয়াক মার্জিন লেফট সাইডে কিন্তু বেশ ক্লিন কাট, ডায়াফ্রামও এখানে ক্লিন কাট, কিন্তু রাইট সাইডের লোয়ার পার্সন এখানে রাইট বর্ডার অফ দ্য হার্টের সাথে অ্যাডজাসেন্ট লাং টিস্যুকে আমরা পরিষ্কার করতে পারছি না, বুঝতে পারছি না কোথায় লাংসের হার্টের বর্ডার, এটা আমরা বুঝতে পারছি। ঠিক একইভাবে যদিও ডায়াফ্রামটা কোনোভাবে বোঝা যাচ্ছে, তারপরেও মনে হচ্ছে যে এটা অস্পষ্ট, আগের মতো ক্লিন কাট না। সুতরাং আমরা একটু আগে বলেছিলাম
যে এই ধরনের ক্লিন কাট মার্জিন যদি অ্যাডজাসেন্ট স্ট্রাকচারের ভিতরে না থাকে, দ্যাট ইন্ডিকেটস সাম প্যাথোলজি। তাহলে সেই প্যাথোলজিটা কি? এই অ্যাডজাসেন্ট লাংস টিস্যুর মধ্যে কিছু একটা ইনফ্লামেশন হয়েছে, অর্থাৎ সেখানে নিউমোনিয়া হয়েছে, ইনফ্লামেটরি এক্সুডেট জমা হয়েছে। যে ইনফ্লামেটরি এক্সুডেট জমা হওয়ার জন্য তার রেডিও ডেন্সিটি অ্যাজ ক্লোজ টু দ্যাট অফ অ্যাডজাসেন্ট ডায়াফ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ হার্ট কন্টেন্টস। তো সেই কারণের জন্য আমরা বুঝতে পারছি না। তো সেখানে আমরা এটার করলাম কি, রাইট হার্ট বর্ডার ইজ গান, সো রাইট মিডিল লোব এয়ারস্পেস ডিজিজ। এয়ারস্পেস ডিজিজ মানে কি? নিউমোনিয়া। সুতরাং এখানে একটা নিউমোনিয়া তার আছে। তাহলে আমরা যদি শিলট সাইন পাই, তাহলে যে প্যাথোলজিটা আমরা চিন্তা করব অ্যাডজাসেন্ট লাং টিস্যুতে, সেটা নিউমোনিয়া। ঠিক একইভাবে এখানে আমরা দেখি, এখানে মোটামুটি রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম, রাইট বর্ডার অফ দ্য হার্ট পরিষ্কার, রাইট লেফট বর্ডার অফ দ্য হার্ট ইজ নট ক্লিয়ার। যদিও লেফট ডোম অফ দ্য ডায়াফ্রাম এখানে পরিষ্কার, কিন্তু এখানে কিন্তু এটা পরিষ্কার না। যদি এটা পরিষ্কার না হয় তাহলে আমাদের বুঝতে হবে সাম নিউমোনিয়া ইজ হিয়ার। তো আমরা রিপোর্ট করলাম যেটা সেখান থেকে, হ্যালো লেফট হার্ট বর্ডার এখানে ইজ নট ক্লিয়ার, সো ইট ইজ দ্য কি, দ্য লেফট আপার লোব এয়ারস্পেস ডিজিজ, অর্থাৎ লেফট আপার লোবে একটা নিউমোনিয়া হয়েছে। তো এইটা আমরা যদি খেয়াল করি তাহলে অনেক ক্ষেত্রে আমাদের এটা ডায়াগনোসিসে সহায়ক হবে। এখানে আমরা দেখি এই যে এক্সরেটা, এই এক্সরেটা দেখি আমরা লেফট সাইডে হার্ট কোনটা, লেফট ডোম অফ দ্য ডায়াফ্রাম কোনটা, এখানে অ্যাঙ্গেলস কি একটা জগা খিচুড়ি অবস্থা, এখানে ভালো বোঝা যাচ্ছে না। এবং এটা হচ্ছে ম্যাসিভ কনসোলিডেশন দ্য লেফট লোয়ার লোব অ্যাজ ওয়েল অ্যাজ পারহ্যাপস এটা যেহেতু এখানে লেফট ডোম অফ দ্য ডায়াফ্রাম এটা বোঝা যাচ্ছে না, সুতরাং এখানে একটা রেট্রোকার্ডিয়াক শ্যাডো থাকতেও পারে। এই সন্দেহে আমরা যখন তার একটা ল্যাটারাল ভিউ করি, আরে বাবা দেখি যে লেফট সাইডের এই যে রেট্রোকার্ডিয়াক স্পেসটা হ্যাজ বিন অকুপাইড বাই এ রেডিও ওপাসিটি, তাহলে এখানে ইনফেকশন প্রেজেন্ট ইন লেফট লোয়ার লোব অ্যাজ ওয়েল অ্যাজ লেফট পোস্টেরিয়র লোব। তো এই দুই জায়গায় লোব আছে। তো সুতরাং এটাও একটা শিলট সাইনের একটা ইম্পর্ট্যান্ট, তো এটা ইম্পর্টেন্ট এক্সাম্পল। এবং অ্যাট দ্য সেম টাইম it is also signifying how important a lateral view is that would have a clear diagnosis of the lesion. এখানে এটা আমরা একটু আগে বলেছি যে এটা আমরা দেখিয়েছিলাম যে এখানে যেহেতু there is no clear cut margin between the heart as well as left dome of the diaphragm, এটা একটু আমরা আলোচনা করেছি। সো এটাও একটা শিলট সাইন, এবং that শিলট সাইন is represented by a রেডিও অপাসিটি এন্ড দ্য লেগ স্টেপস ইন দ্য রেট্রোকার্ডিয়াক স্পেস, যেটা পোস্টেরিয়র লোবটাকে একদম অকুপাই করে ফেলছে। এখানে একটা নিউমোনিক কনসোলিডেশন আছে। তো সেই নিউমোনিক কনসোলিডেশন মে নট বি আইডেন্টিফাইয়েবল থ্রু এটি ফ্রন্টাল ভিউ, এবং অনেক ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা নর্মাল এক্সরে বলে ছেড়ে দিতে পারি। তো সুতরাং এই জাতীয় যদি একটা সন্দেহ থাকে, প্লিজ ডু কনসিডার টেকিং এ ল্যাটারাল ভিউ। এখানে ঠিক একইভাবে এক্সাম্পল হলো লস অফ বর্ডার্স ইন দ্য রাইট ডোম লেফট, এটা আমরা আলোচনা করি একই ধরনের এক্সরে। তো তাহলে এখানে আমরা লার্নিং পয়েন্ট কি শিখলাম? ইফ এ ক্লিন কাট thoracic structure is lost, particularly outline of the heart is lost, particularly the outline of the domes of the diaphragm is lost, then one should not forget to consider an underlying pathology, particularly the possibility of pneumonia. এখানে আমরা ফিল্ডসে কি দেখছি? ভলিউম। এখানে যদি দুটো পাশে দুটো লাং ফিল্ডসের ভলিউম, নর্মালি ভলিউম অফ দ্য রাইট লাং ইজ মোর দ্যান দ্যাট অফ লেফট লাং, কারণ লেফট লাং এর ভিতরে এখানে হার্ট থাকাতে লেফট লাং এর ভলিউমটা তুলনামূলকভাবে কম দেন দ্যাট অফ রাইট সাইড। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি, রাইট সাইড যেখানে তার ভলিউমটা বেশি থাকার কথা ছিল দেন দ্যাট অফ লেফট সাইড, এখানে হয়েছে উল্টা। এখানে কি লেফট লাং ফিল্ডসে বরং অনেকটা কালো এবং অনেকটা স্পেশাল, এবং লেফট অফ দ্য ডায়াফ্রাম হ্যাজ বিন গান ডাউন। তাহলে এখানে এয়ার ট্রাপিং হয়েছে, হাইপার ইনফ্লেশন হয়েছে, এখানে হার্ট শ্যাডো চলে গেছে এই সাইডে।
তাহলে দুটো পাশে যদি আমরা তুলনা করি তাহলে এই এক্সরেটা আমরা দেখতে পাচ্ছি the volume of lungs on the right side is significantly lower than that of right side. তো এই ধরনের ভলিউম লস কিসে হয়? দুটো জায়গায় হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হলো কোলাপসে হতে পারে, কোলাপস। আর যদি কোনো কারণে ইফিউশন যদি হয়, প্লুরাল ইফিউশন যদি হয়, তাহলে ঠিক সেই সাইডে লাংটা কিন্তু কম্প্রেসড হবে। ঠিক একইভাবে যদি নিউমোথরাক্স হয়, তাহলে সেই বাতাসের চাপটা যখন ওই লাং টিস্যুর উপর পড়বে তখনও কিন্তু ভলিউম লস হবে। তো সুতরাং ভলিউম অ্যাসেস করব সেখানকার একটা বিবেচ্য বিষয়। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? the collapse of the right lung, shifting of the trachea এবং heart to the right side, pulling up of the diaphragm, crowding of the ribs and compensatory hyperinflation of the left lung pits. তো এখানে আমাদের lung volume loss and probably obstruction, সেইটা কমপ্লিট অবস্ট্রাকশন করে দিয়েছে, দিয়ে ফলে লাং কোলাপস হয়ে গেছে। যদি কমপ্লিট অবস্ট্রাকশন না হয়ে ওই বল ভালভের মতো হতো তাহলে কিন্তু এখানে এয়ার ট্রাপিং হইতো। তো এখানে কমপ্লিট অবস্ট্রাকশন হওয়ার জন্য, প্যাথোলজিস্ট এখানে হওয়ার জন্য লাংটা কোলাপস হয়ে গেছে এবং অ্যাডজাসেন্ট ফাইন্ডিংস গুলো চলে এসছে। এবং সেটাকে কম্পেনসেট করার জন্য অপোজিট সাইডে কিন্তু বাতাস এখন বেশি যাচ্ছে, জাস্ট কম, সেই জন্য এটা কম্পেনসেট হয়েছে। আরো আমরা দেখি এই ধরনের একটা এক্সরে কিন্তু আমরা অনেক সময় পাবো যে ব্রঙ্কিওলাইটিসের অনেক পেশেন্টের এই ধরনের এক্সরে আমরা পাই। এটা এপিক্যাল রিজনে এখানে একটা কনসলিডেশন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এবং এটাকে কনসলিডেশন ভেবে, নিউমোনিয়া ভেবে অনেকে এটার একটার পর অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে, কিন্তু দেখা যায় যে পেশেন্টের এই শ্যাডোতে কোনো উন্নতি হচ্ছে না। তবে এখানে শ্যাডোর একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। সেই ক্যারেক্টারিস্টিক্সটা কি? সেটা দেখা যাচ্ছে দেয়ার ইজ এ ভেরি ক্লিন কাট মার্জিন। যদি কোনো রেডিওপেক শ্যাডোর সাথে এই ধরনের ক্লিন কাট মার্জিন থাকে তাহলে এই মার্জিনটার রিপ্রেজেন্টস এ কোলাপস। তাহলে এখানে আপার কোনো ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টসে এটা কোলাপস, সো ইটস এ লাং কোলাপস। এই এক্সরেটা has been taken from a patient who has been suffering from acute bronchiolitis. তার অন্যান্য চিকিৎসার পাশাপাশি 24 আওয়ার্স 48 আওয়ার্স পরে দেখা গেল যে এই ধরনের হয়েছে। কারণ হলো ব্রঙ্কিওলাইটিসে প্যাথোফিজিওলজি যদি আমরা পড়ি তাহলে সেখানে যে পরিমাণ মিউকাস লিবারেটেড হয়, সেই মিউকাস কখনো কখনো প্লাক সৃষ্টি করে কোনো একটা পার্টিকুলার ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট কিন্তু ক্লাপস করে দিতে পারে, এবং ক্লাপস করে দিলে তখন এই লাংসটার চেহারাটা এরকম হয়। এবং এই পেশেন্টগুলো সাধারণভাবে আমরা হাইপারটনিক স্যালাইন দিয়ে নেবুলাইজেশন অ্যান্ড চেস্ট ফিজিওথেরাপি করলে সাধারণভাবে 48 থেকে 72 ঘন্টা পরে এমনি ভালো হয়ে যায়, কোনো অ্যান্টিবায়োটিক কিংবা কোনো ওষুধপত্র কিছু লাগে না। সুতরাং দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট অবজারভেশন, এটা আপনারা খেয়াল করতে পারেন। সো ইট ইজ নট এ কনসলিডেশন, বিকজ কনসলিডেশন আর একটা ক্যারেক্টারিস্টিক লেয়ার ব্রঙ্কোগ্রাম, যেটা একটু পরে আমরা দেখাবো। লেশন ইজ ওয়েল ডিমার্কেটেড and suggesting a segmental collapse. So interpretation collapse of right upper lobe, and probably that is related to mucus plugging এবং segmental obstruction. এটাও কিন্তু একটা লাং ভলিউম লস করে দিয়েছে। এই এক্সরেটা আমরা কি দেখতে পাচ্ছি? ইটস এ কেস অফ বাইল্যাটারাল হাইপার ইনফ্লেশন। আমরা একটু আগে ফরেন বডি যেখানে বল ভালভ এফেক্ট দেখেছি সেখানে দেখেছিলাম রাইট সাইডে ইউনিল্যাটারাল হাইপার ইনফ্লেশন। So bilateral hyperinflation, bilateral hypertranslucency, it is suggestive of acute bronchiolitis. এই ধরনের ব্রঙ্কিওলাইটিসে কেন হয়? বিকজ অফ অবস্ট্রাকশন, সেখানে এয়ার যায়, এফিশিয়েন্টলি বেরোতে পারে না, এয়ার ট্রাপিং হয় ইন বোথ সাইডস। ঠিক একই জিনিস অ্যাজমাতে হয়। তো এখানে কিন্তু লাং ভলিউমসটা কি হয়েছে? লাং ভলিউমসটা কিন্তু কমে নাই, বরং বেড়েছে। সো লাং ভলিউম ইনক্রিজ। So lung volume is increased in case of bronchiolitis and asthma. তো এটা আমাদের লাং ভলিউমের কথা যখন আসলো তাহলে আমরা জানলাম কিসে কিসে লাং ভলিউম ডিক্রিজড হয়, কিসে কিসে লাং ভলিউম ইনক্রিজড হয়। ডিক্রিজড হয় আবার রিক্যাপিচুলেট করি, যদি কোনো জায়গায় ক্লপস থাকে সেই ক্লপসটা মে বি রিলেটেড টু obstruction of the air passage or sometimes due to pressure effect by the adjacent collection of fluid in the pleural space in case of pleural effusion, or collection of air in the
On the other hand, lung volume increase করে whenever there is any pathology that influencing air trapping. সেই এয়ার ট্র্যাপিং এ যদি হয় তাহলে কিন্তু কিসে হয়, সেটা হলো ব্রঙ্কিওলাইটিস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজমা। এই যে হলো এখন আমরা দেখি লাং ফিল্ডসে কোনো ওপাসিটি আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই একটা রাইট হেমিথ্রাক্স ইজ অকুপাইড বাই দ্য কি, ইটস এ হিউজ রেডিওপেক শ্যাডো obscuring the right cardiophrenic and right costophrenic angles. Diaphragm dome is not very clear. Cardiac border is not very clear. There is no mediastinal shifting. এই ধরনের শ্যাডো যদি ডিউ টু ফ্লুইড অ্যাকুমুলেশন ইন দ্য প্লুরাল স্পেস হইতো তাহলে এই মেডিস্টিনাম ট্রাকিয়া কিন্তু পুস্ট এফেক্ট হয়ে এখানে চলে আসে। হার্ট কিন্তু এইখানে থাকতো, হার্ট দেখা যায় পুস্ট হয়ে এই পাশে চলে আসছে। তো এটা আমাদের দেখতে পাচ্ছি, তাহলে এইটা ইজ নট ইফিউশন। কিন্তু এখানে এই রেডিও ওপাসিটির ভিতরে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা কিছু কিছু কালো কালো লাইন, হ্যাঁ কালো কালো লাইন। এই কালো কালো লাইনগুলো হলো এয়ারওয়েজ, যে এয়ারওয়ে গুলোর ভিতরে বাতাস আছে। তাহলে বাতাস এখানেই আছে। আগে যখন এই ধরনের নর্মাল এক্সরেতে যেখানে এই ধরনের ওপাসিটি ছিল না, সেখানে কিন্তু বাতাস চারিপাশে থাকার জন্য কিন্তু আমরা এই লাইনগুলো ভালোভাবে এরকম বুঝতে পারতাম না, কারণ এর বাইরেও বাতাস, আবার এয়ারওয়ের ভিতরেও বাতাস। তো বাতাসে ক্লিয়ার কাট ডিমার্কেশন আমাদের এত সুন্দরভাবে বোঝা যেত না। কিন্তু এখানে কি হয়েছে, এখানে এয়ারওয়ের ভিতরে তো কোনো সমস্যা নেই, সেখানে বাতাসের মতো যাচ্ছে। কিন্তু লাং প্যারেনকাইমিয়া অ্যালভিওলাসের মধ্যে সেখানে বাতাস হ্যাজ বিন রিপ্লেসড বাই ফ্লুইড, ইনফ্লামেটরি ফ্লুইড। সো ইটস এ হিউজ কনসলিডেশন, নিউমোনিক কনসলিডেশন। এবং নিউমোনিক কনসলিডেশন থাকার সাথে সাথে কিন্তু অনেক সময় কনসলিডেশনের সাথে সাথে প্লুরাল রিয়াকশন হয়, এবং প্লুরাল রিয়াকশন হওয়ার জন্য কখনো কখনো কি হতে পারে, এটাকে কি বলে, রিঅ্যাক্টিভ, হ্যাঁ সেটা প্যারানিউমোনিক ইফিউশন থাকে। নিউমোনিয়ার জন্য পাশে একটু একটু করে পানি জমে, দ্যাট ক্যান অবলিটারেট দ্য কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। সো নিউমোনিয়া উইথ প্যারানিউমোনিক ইফিউশন। আর এখানে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলটা কেন হবে, মেবি the consolidation may present in the right cardiophrenic angle, তো এটা হতে পারে। কিন্তু তাহলে এখানে হলমার্কটা কি হবে, হলমার্ক হলো এই শ্যাডোটা ইজ লুকিং লাইক দ্যাট অফ এ pleural effusion on the right side, but the main difference is that there is no mediastinal shifting, but এবং in addition আমরা দেখতে পাচ্ছি there are some bronchogram represented by the presence of air. So এটাকে বলা হয় এয়ার ব্রঙ্কোগ্রাম। সো এয়ার ব্রঙ্কোগ্রাম ইজ দ্য কার্ডিনাল ম্যানিফেস্টেশন অফ নিউমোনিক কনসলিডেশন। এই কথাটা আমাদের মনে রাখতে হবে, এবং যখনই আমরা কোনো ওপাসিটি এরকম পাবো আমরা ভালো করে খেয়াল করব এর ভিতরে এই ধরনের কোনো কালো কালো দাগ, শাখা প্রশাখা আমরা দেখতে পাচ্ছি কিনা। এটা সো bronchi is air filled but air displaced from the surrounding lung parenchyma. এটা হলো এয়ার ব্রঙ্কোগ্রাম। এই একই এক্সরে, এটা লেফট সাইডের একটা ম্যাসিভ প্লুরাল এফিউশন। দেখো এখানে কিন্তু মেডিয়াস্টাইনাম হার্ট কিন্তু এপাশে চলে আসছে, এই ট্রাকিয়া এপাশে পুস্ট আফেক্ট হয়েছে, এবং এখানে কিন্তু কোনো এয়ার ব্রঙ্কোগ্রাম নাই। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস টু এক্সরেস প্রেজেন্টেড উইথ ম্যাসিভ রেডিও ওপাসিটি। এটা আসলে রাইট সাইডে, এটা হলো লেফট সাইডে। এখানে এয়ার ব্রঙ্কোগ্রাম আছে, এখানে কোনো মেডিসিনাল শিফটিং নাই, এখানে মেডিসিনাল শিফটিং আছে কিন্তু কোনো এয়ার ব্রঙ্কোগ্রাম নাই। এখানেও কোস্টোফ্রেনিক কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলস অবলিটারেট, এখানে কোস্টোফ্রেনিক কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলস। পার্থক্য কিন্তু নাই, কিন্তু একটা ইম্পর্টেন্ট, দুটো ইম্পর্টেন্ট জিনিস। তার একটা হলো শিফটিং অফ দ্য মেডিসিনাম হুইচ ইজ প্রেজেন্ট ইন কেস অফ প্লুরাল এফিউশন, নট ইন কেস অফ নিউমোনিয়া, বাট the presence of air bronchogram present in pneumonia but not absent in case of effusion. এখানেও একটা এয়ার ব্রঙ্কোগ্রাম আমরা দেখতে পাচ্ছি, একটা কনসলিডেশন দেখা যাচ্ছে, সুন্দর এয়ার ব্রঙ্কোগ্রাম দেখা যাচ্ছে। নিউবর্ন বেবিদের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা দেখি, আরডিএস, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের কথা যদি আমাদের মনে করতে হয়
তাহলে সেখানে আমরা জানি যে সমস্ত বাচ্চারা প্রি ম্যাচিউর ডেলিভারি হয়, যাদের লাংস গুলো ম্যাচিউর হওয়ার আগেই তারা ডেলিভারি হয়, এবং লাংসের যে সমস্ত কোর্স থেকে এই সারফেক্ট্যান্ট বলে যে কেমিক্যালসটা বের হয় সেটাকে বলে টাইপ 2 নিউমোসাইট। এই টাইপ 2 নিউমোসাইট গেটস দেয়ার ম্যাচুরিটি বাই অ্যারাউন্ড 34 উইকস অফ প্রেগন্যান্সি। তো এখন কোনো বাচ্চা যদি 30 সপ্তাহ 31 সপ্তাহে হয়, তখন এই সারফেক্ট্যান্ট ডেফিসিয়েন্সির জন্য লাংটা কিন্তু আর ইনফ্লেট করতে পারে, তখন ক্লভস হয়ে যায়। এরকম ক্লভস লাংসে যদি হয়ে যায়, লাংটা সলিড থাকে। আমাদের এখানেও মনে করতে হবে, লাংস যখন মায়ের পেটের মধ্যে থাকে তখন কিন্তু সলিড লাংস থাকে, তাহলে নিউমোনিক কনসলিডেশনে লাংস সলিডিফাইড হয়ে যায়, আবার পেটের মধ্যে থাকা অবস্থা সলিড হয়। সেই সলিড লাং জন্মের পরপরই যখন ব্রেদিং নেওয়া হয় সারফেক্ট্যান্ট প্রভাবে, যখন বাতাস ঢুকতে পারে, তখন সেইখানে যে লাংসের ভিতরে যে পানি ছিল সেই কিন্তু ফার্স্ট ব্রেদিং এর সাথে সাথে সেগুলো রিপ্লেসড হয়ে এয়ার দিয়ে রিপ্লেসড হয়ে যায়। কিন্তু যদি কোনো কারণে সারফেক্ট্যান্ট ডেফিসিয়েন্সির জন্য লাংটা যে ইলাস্টিক মানে রিকয়েলিং যে টেন্ডেন্সি থাকে সেটাকে ওভারকাম করার জন্যে, হ্যাঁ, যে সারফেক্ট্যান্ট সেটা যদি না আসে, তাহলে লাংস কিন্তু এরকম ক্লভস থেকে যায়। সেক্ষেত্রে কখনো কখনো এইরকম, এটা হলো ট্রাকিয়া, রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, এরকম পাওয়া যায়। সো আরডিএস এর একটা অনেকগুলো রেডিওলজিক্যাল ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া হলো এয়ার প্রেজেন্স অফ এয়ার ব্রঙ্কোগ্রাম। এখানেও কিন্তু আমরা দেখা যায় যে এখানে কার্ডিয়াক, শিলো, ডায়াফ্রামের মার্জিন কিছুই কিন্তু আমরা বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না? কারণ হলো এখানে লাংসের ভিতরে বাতাস নাই। বাতাস না থাকার জন্য এদের রেডিও ডেন্সিটি ইজ অ্যাজ ক্লোজ অ্যাজ দ্যাট অফ হার্ট অ্যাজ ওয়েল অ্যাজ মাসেলস অফ দ্য ডায়াফ্রাম। সেজন্য আমরা এখানে বুঝতে পারছি না। সুতরাং এয়ার ব্রঙ্কোগ্রাম ইজ এ কার্ডিনাল ফিচার অফ নিউমোনিয়া, এবং at the same time air bronchogram is one of the cardinal feature of respiratory distress syndrome, where the lung remains solid because of surfactant deficiency. তাহলে এখানে আমরা লার্নিং পয়েন্টে আমরা কি বললাম? এয়ার ব্রঙ্কোগ্রাম signifies solidification of the lungs parenchyma with a patent airway as seen in case of pneumonia or RDS. সেখানে এয়ারওয়ের কোনো সমস্যা নেই, কিন্তু মেন প্রবলেম হলো বিয়ন্ড এয়ারওয়ে, যেটা লাং প্যারেনকাইমা, সেখানে সমস্যা। 2 নম্বর হলো, রিমেম্বার although radiopacity is also seen in lung collapse and massive pleural effusion, they do not have associated air bronchogram. আমরা অনেক সময় ক্লপসেও যদি আমরা সাদা পাই, যেমন আমরা একটু ব্রঙ্কিওলাইটিসের একটা এক্সরে দেখাচ্ছিলাম, এবং ম্যাসিভ প্লুরাল এফিউশনে সেখানেও আমরা রেডিওপ্যাসিটি পাচ্ছি, কিন্তু সেখানে কিন্তু এয়ার ব্রঙ্কোগ্রাম থাকে না। সো এই দুটো পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। তারপর হলো ফিল্ডস এর ভাস্কুলারিটির কথা বলছিলাম। অনেক সময় আমাদের ভাস্কুলারিটিটা প্রমিনেন্ট হয়ে যায়, যেখানে দেখা যাচ্ছে ভাস্কুলারিটি ইজ লেস। এটা যেমন কিছু হয় টেট্রোলজি অফ ফ্যালোটে আমাদের লাংসকে বলা হয় অলিগেমিক লাংস, যে ব্লাড ভেসেল বোঝাই যায় না। ঠিক একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই শ্যাডোতে লাংসের ব্লাড ভেসেলগুলো অনেক প্রমিনেন্ট, পার্টিকুলারলি ইন কেস অফ হার্ট ফেলিওর or left right shunt যদি থাকে, পার্টিকুলার VSD, এই সমস্ত কন্ডিশনে ভাস্কুলারিটি মে বি প্রমিনেন্ট। তারপর হলো জি স্ট্যান্ডস ফর গ্যাস্ট্রিক বাবল অর গ্যাস আন্ডার দ্য ডায়াফ্রাম। নর্মালি আমাদের লেফট সাইডে গ্যাস্ট্রিক বাবলস থাকে, এটা আমাদের থাকে, কিন্তু কখনো কখনো যদি এইরকম গ্যাস, ফ্রি গ্যাস আন্ডার দ্য ডায়াফ্রাম থাকে, ইট ইজ সিগনিফাইন্স দ্যাট অফ কি পারফোরেশন অফ দ্য হলো ভিসকাস। তাহলে কিন্তু সেটাও আমাদের দেখতে হবে। অনেক সময় উপরে চেস্ট ক্যাভিটির মধ্যে সব দেখে গেলাম, কিন্তু পেটটাকে আমরা দেখলাম না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। অনেক সময় এই ধরনের গ্যাস শ্যাডো থাকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি গ্যাস শ্যাডো ইন দ্য লেফট সাইড অ্যাজ ওয়েল এজ রাইট সাইড। সো ডবল বাবল শ্যাডো, এই ডবল বাবল শ্যাডো এটাও সিগনিফাই করে সাম প্রবলেমস ইন দ্য গাট কনজেন্টাল ম্যাম্পার। সো এটা অনেক সময় ডিউটেনাল অ্যাট্রিশিয়াতে এরকম থাকে, এটা পারফোরেশন অ্যান্ড এটা নর্মাল। সো উই শুড নট মিস to look into the abdomen while reading chest X-ray. এইচটা এবং হাইলাম অ্যান্ড মেডিস্টিনাম, এটা আমাদের খেয়াল করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসে এনলার্জ কি, এটা জাইট হাইলার লিম্ফ্যাডিনোপ্যাথি। এই হাইলার লিম্ফ্যাডিনোপ্যাথিটা কিন্তু ইজ এ প্যাথোগনোমনিক ফিচার অফ প্রাইমারি টিউবারকুলোসিস। প্রাইমারি টিউবারকুলোসিসের কথা যদি আমরা বলি, সেখানে যে প্রাইমারি টিউবারকুলোসিস হয়, সেখানে থাকে একটা ঘন ফোকাস এবং রিজিওনাল লিম্ফ নোড এনলার্জমেন্ট। তো ঘন ফোকাসটা আস্তে আস্তে এটা হিল হয়ে যায়, কিন্তু যে ইনফ্লামেশন সোয়েলিং হয় রিজিওনাল লিম্ফ নোড রাইট হাইলাম অথবা লেফট হাইলাম, এইটা কিন্তু এত তাড়াতাড়ি যায় না।
তাহলে ভার্চুয়ালি যদি কোনো পেশেন্ট টিবি সাসপেক্ট করি এবং তার যদি এক্সরে আমরা করি, তাহলে আমরা উই শুড বি গিভিং আওয়ার ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অ্যাট দ্য হাইলাম whether there is in presence of any hilar lymph node, এটা যদি আমাদের থাকে। ঠিক একইভাবে ল্যাটারাল ভিউ করে দেখা গেল এইটা এইরকম, এটাকে বলা হয় ডোনাট সাইন। এই ডোনাট সাইন ইজ দ্য অ্যাকুমুলেশন অফ লিম্ফ নোডস, অ্যাডজাসেন্ট লিম্ফ নোডস। এখানে অনেকগুলো লিম্ফ নোড আছে, হাইলার লিম্ফ নোড আছে, সাবক্যারিনাল লিম্ফ নোডস আছে, সব মিলিয়ে একটা রাউন্ড শ্যাডো হয়। সো দিস ডোনাট সাইন ইজ প্যাথোগনোমোনিক অফ প্রাইমারি টিউবারকুলোসিস। তো হাইলামটা আমাদের দেখতে হবে। হাইলামের সাথে পাশাপাশি যেহেতু মেডিস্টিনামটা আছে, এটাও আমরা একটু দেখে নিই। মেডিস্টিনের মধ্যে আমরা একটু আগে বলেছি ট্রাকিয়া এবং হার্ট থাকে। ট্রাকের পজিশন এটা এয়ারওয়ের মধ্যে আমরা আলোচনা করেছি, হার্টটাও আমরা আলোচনা করেছি। দেখি এখানে আর কি থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ হাইলাম, কিন্তু হাইলামের উপরের দিকে দেখা যাচ্ছে যে রাইট বর্ডার অফ দ্য ট্রাকিয়া, সো রাইট প্যারাট্রিয়াকাল রিজিয়নটা ইজ নট ভেরি ক্লিয়ার। এখানে দেখা যাচ্ছে একটা এনলার্জমেন্ট। তাহলে এখানে কিছু হতে পারে, এখানে একটা এনলার্জমেন্ট হতে পারে বিকজ অফ প্যারাট্রিয়াকাল লিম্ফ নোড এনলার্জমেন্ট। এই প্যারাট্রিয়াকাল লিম্ফ নোড এনলার্জমেন্ট সো ক্রিয়েট প্যারাট্রিয়াকাল লিম্ফ্যাডিনোপ্যাথি। এটা কিন্তু কিসে থাকে? ইন কেস অফ টিউবারকুলোসিস। আবার কোনো কোনো পেশেন্টের যদি লিম্ফোমা থাকে তাহলেও কিন্তু এখানে লিম্ফ নোড এনলার্জমেন্ট থাকে। অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া যদি থাকে তাহলেও কিন্তু এরকম লিম্ফ নোড এনলার্জমেন্ট থাকতে পারে। তাহলে আমরা কিন্তু যখন হাইলাম দেখব, ঠিক একই সাথে মেডিস্টিনামটাও আমরা ভালো করে দেখব যে whether there is any unusual swelling অথবা অন্য কিছু আছে কিনা। ঠিক একইভাবে এখানে আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এরকম খাস কাটা একটা জিনিস। হ্যাঁ, মনে হচ্ছে যে এটা অনেক সময় কনজেনিটাল হার্ট ডিজিজ হয়, বা চিলড্রেনদের ক্ষেত্রে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট অর্গান, যেটা বাচ্চাদের লিম্ফ নোডস, বাচ্চাদের লিম্ফোসাইটস, তার সেগুলো ট্রেনিং সেন্টার হিসেবে কাজ করে। হ্যাঁ, লিম্ফোসাইটের থাইমিক ইউনিভার্সিটি, এটা হলো থাইমাস। এই থাইমাসটা কিন্তু অ্যাডাল্টে থাকে এবং উই শুড নট কনফিউজ ইট উইথ এনি ম্যাস লেশন, এনি প্যাথোলজি, বাট ইটস নর্মাল স্ট্রাকচার প্রেজেন্ট ইন চিলড্রেন। এটা হাইলার লিম্ফ নোডস এবং সরি, এটা থাইমাস। এবং ক্লাসিক্যালি এই থাইমাসটা কিন্তু অনেক সময় এইরকম সেল সাইন, এই যে নৌকাতে যে পালতোলা থাকে, এই পালতোলার নৌকার মতো এরকম সেল সাইন নিয়ে প্রেজেন্ট করে। দিস ইজ দ্য ক্লাসিক্যাল পিকচার অফ এনলার্জ থাইমাস, যেটাকে বলে সেল সাইন। তাহলে আর ফাইনালি ছিল কি? ইনস্ট্রুমেন্টেশন। অনেক সময় অনেক পেশেন্ট আমরা যে এক্সরে করি, তাহলে সেখানে দেখা যায় যে এই ধরনের থাকে। এটা হলো যে আমরা একটা ওরাল টিউব দিয়েছিলাম, দিয়ে কিন্তু সেটা যায় নাই, না যে এরকম কয়েলড আপ হয়ে চলে আসছে। ইট ইজ পার্টিকুলারলি সিন ইন কেস অফ এসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। তারপরে হলো এখানে একটা পাইপ দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি, এটা সেন্ট্রাল লাইন, এটা একটা সেন্ট্রাল লাইন করা। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নিউমোথরাক্সের জন্য এই ইসের জন্য একটা ইন্টারথ্রাসিক ড্রেনেজ দেওয়া। তো সুতরাং এই ধরনের ইনস্ট্রুমেন্টেশন গুলো কিন্তু আমাদের অনেক সময় খেয়াল করতে হবে ভালো করে, যে কোনো জায়গায় কিছু আছে কিনা। আর তাহলে আমরা এখানে মোটামুটি আমাদের শেষ। তাহলে আমরা যদি এই সিস্টেমের মধ্যে দিয়ে যাই, আমরা রিক্যাপসুলেট করি। এ মানে এয়ারওয়ে, বি মানে হলো বোনস, ভালো করে আমাদের দেখতে হবে, আমরা সেটা দেখেছি, ব্রেস্ট শ্যাডো। সি মানে কার্ডিয়াক শিলোড এবং কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলস। ডি মানে ডায়াফ্রাম ডোমস এবং ABCD E. E মানে effusions as well as extrathoracic soft tissue structures. F মানে লাং ফিল্ডস। সেই লাং ফিল্ডস এর মধ্যে আমরা কোনো রেডিওপাসিটি আছে কিনা, লাং ভলিউমস এর কথা বলছি, ভাস্কুলারিটির কথা বলছি, শিলোড সাইনের কথা আমরা বলেছি। তারপরে হলো আর কি ছিল? এফ। এফ মানে ফিশারটা আমরা আলোচনা করি নাই, ওটা বুঝি না। তারপর হলো জি। জি মানে হলো গ্যাস আন্ডার দ্য ডায়াফ্রাম, সেখানে আমরা স্টোমাকের শ্যাডো দিয়েছি, অথবা ইন্ট্রা পেরিটোনিয়াল অ্যাকুমুলেশন অফ এয়ার দেখেছি, ডিউডেনাল অ্যাট্রেসিয়ার দেখেছি। এইচ মানে হাইলাম, যেখানে হাইলার লিম্ফ নোড ডিপ্যাথি, মেডিস্টিনাম দেখেছি, মেডিস্টিনাল লিম্ফ নোড এনলার্জমেন্ট, থাইমাসের শ্যাডো দেখেছি। এবং ফাইনালি আই দেখেছি, বা ইনস্ট্রুমেন্টেশন ফর দ্য ট্রিটমেন্ট অফ এনি লাং কন্ডিশন অর এনি failure to passage any airway tube.
সো এই হলো মোটামুটি ভাবে আমরা সিস্টেমেটিক রিডিং। তাহলে এখান থেকে আমরা আজকে কি শিখলাম? প্রথমে আমরা বলেছিলাম যে উইল বি এবল টু রিড দ্য চেস্ট এক্সরে কেয়ারফুলি এবং মোর অথেন্টিক্যালি। তাহলে আমরা প্রথম কথা যেটা বলেছিলাম যে এই এক্সরেটা পড়ার জন্য উই শুড অলওয়েজ রিড চেস্ট এক্সরে ইন ভিউ বক্স, নো উইন্ডো বিজনেস। উইন্ডোর সামনে আর না, বহুত হয়েছে। হ্যাঁ, সেই থার্ড ইয়ার থেকে ওঠার পরেই মাস্টারদেরও দেখি, ছাত্রদের দেখি, সবাই এক্সরে পাইলে দৌড়াই উইন্ডোর সামনে নিয়ে যায়। ওয়ার্ডে দরকার হলে একটা করে ভিউ বক্স লাগাবে, নিজেদের যেখানে টিচিং সাইড সেখানে যেন ভিউ বক্স থাকে। ভালো কোয়ালিটি ভিউ বক্স এখন পাওয়া যায়, এটা আপনারা লাগাবেন। সেকেন্ড হলো কনসিডার দ্য ভ্যারিয়েবলস হোয়াইল রিডিং চেস্ট। সেই ভ্যারিয়েবলস কি? টেকনিক্যাল কোয়ালিটিস। সেই টেকনিক্যাল কোয়ালিটিসটা কি বলেছিলাম? একটা হলো রোটেশন, একটা হলো পেনিট্রেশন আর রেডিয়েশন, আর 3 নম্বর হল ইন্সপিরেশন। এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তারপরে আমরা একটা জিনিস নিলাম যে যদি ভালোভাবে ইন্সপিরেশন না হয় তাহলে এক্সপিরিটিভ ফিল্মে যদি আমরা কোনো এক্সরে পাই তাহলে দেয়ার কুড বি এ কার্ডিয়াক ম্যাগনিফিকেশন, বি কেয়ারফুল। এবং সেখানে কিন্তু ইনক্রিজড ভাস্কুলারিটি থাকে, তাহলে কিন্তু এই কার্ডিয়াক ম্যাগনিফিকেশন ইনক্রিজড ভাস্কুলারিটি দেখিয়া কেউ যেন আমরা হার্ট ফেলিওরের মানে কি বলে সে আমরা ধরা না পড়ি। এপি ফিল্ম যেটা আমরা বলেছিলাম অলসো রিজাল্টস ইন কার্ডিয়াক ম্যাগনিফিকেশন, সেটা আমরা দেখেছি। অ্যাডভাইস ল্যাটারাল ফিল্ম ইফ এনি ফাইন্ডিংস আর ইনকনক্লুসিভ অন ফ্রন্টাল ভিউ, যেটা আমরা দেখেছি কয়েকটা এক্সাম্পল দিয়ে, যেখানে আমরা লোকেশনটাও ভালো বুঝতে পারছিলাম, মিস ইন্টারপ্রিটেশন হচ্ছিল, অথবা আমরা ফ্রন্টাল ভিউতে ভালোভাবে বুঝতে পারছিলাম না হোয়ার ইজ দ্য লেশন অ্যান্ড হোয়াট ইজ দ্য লেশন, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে কখন? হোয়েনেভার দেয়ার ইজ এ ল্যাটারাল ফিল্ম, একটা ভিউ নিয়েছিলাম। তারপর হলো স্ক্যান দ্য ফিল্ম সিস্টেমেটিক্যালি, যেটা আমরা আজকে আলোচনা করেছি, এ বি সি ডি এফ জি এইচ আই, টু অ্যাভয়েড এনি মিস। এটা আর আমরা অনেক মিস করেছি, আর আমরা যেন মিস না করি। তারপরে আমরা বলছি যে এয়ার ব্রঙ্কোগ্রাম, যেটা আমরা একটু আগে দেখলাম, ইটস দ্য হলমার্ক অফ এনি কনসলিডেশন। লস অফ clinical borders between the adjacent thoracic structures indicating any lung pathology. So be careful, এবং এটাকে খুব সিরিয়াসলি নিতে হবে। এবং ফাইনালি we should be considering thymus while reading an X-ray taken from a child before my final comments. So having all this, আমার মনে হয় যে এখানে আজকের মতো শেষ। আমরা এবার একটু চেষ্টা করি, লেট আস ট্রাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্ট শেয়ারিং, এবং আপনাদের অসাধারণ মনোযোগে এই প্রায় 1 ঘন্টা 40-45 মিনিট আপনারা ধৈর্য ধরে শুনেছেন, সেজন্য আপনাদের প্রতি আমার অসীম অসীম কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বর্তমান এই যে বৈশ্বিক যে করোনা মহামারী আছে সেখান থেকে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে রক্ষা করুন, এ কামনা করে আজকের মতো আমার আলোচনা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।